করা হয়েছে, জি। জি, 1 আর 2 করা হয়েছে, বাকিটুকু ইনশাল্লাহ আজকে পরবর্তী অংশ থেকে শুরু করব। আমরা 1 2 করছিলাম, 2 নাম্বার অঙ্কে কারো কোনো কোশ্চেন আছে? 2 পারি নাই এমন কি হয়েছে কিছু? স্যার, কারটা হয়েছে বুঝলাম না, আমরা তো দিছি, আমারটা মনে হয় একটু ভুল হয়েছে, পরে ওটা আবার ওই যে তানভীরের ওইটা দেখে ঠিক করছি। তানভীরের পাঠাইছি তো। ভ্যারিয়েবল ওভারহেড 20 যেটা, ওইটা আমি 8 দিয়ে গুণ করছিলাম, তখন 8 দিয়ে গুণ হলো। কোন কোন এন্টিটা আমাকে একটু বলেন। স্যার ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েবল ওভারহেড তো 20 টাকা দেয়াই আছে। 20 দেওয়া দেয়া- আছে, আমি এটা ধরছি তাহলে। প্রশ্নে দেয়াই আছে 20 টাকা ভেরিয়েবল ওভারহেড। স্যার, আমাদের হোমওয়ার্ক গুলো একটু দেখে দিয়েন। জি স্যার, দেখবো। জি। ফিক্সড ফিক্সড ওভারের যে 1 লাখ টাকা দেওয়া আছে আর ইউনিট কস্ট 8 টাকা দেওয়া আছে। এখন হুম। এটারে যদি আপনি বলছিলেন যে তাই যত নিতে 10 দিয়া গুণ করব না 8 দিয়া গুণ করব, দশ দুই হাজার নাম্বার ইউনিট দুই যে। নাম্বার অঙ্কে 2 নাম্বার অঙ্কে জি স্যার, ফিক্সড ওভারের এই যে এক ফিক্সড লাখ আর ওভারহেড, এই যে 1 লাখ টাকা দেওয়া আছে এটা বিভ্রান্ত করার জন্য, বুঝছো? এরকম এটা আমি হ্যাঁ, ইচ্ছা করে এভাবে দিছি। তোমার রেট আছে কত বলো তো? 8 টাকা। 8 টাকা, তা 10,000 ইন্টু 8 কত হয়? 80,000। সব ঘরে 80,000 বসবে। জি স্যার। এই যে 1 লাখ টাকা দিছি এটা দ্বারা জাস্ট বুঝাইছি যে আসলে এটা ফিক্সড। তো আমার হয় না, ফিক্সড কস্ট এটা 80,000 হবে স্যার। জি জি, 80,000 হবে। 80,000। আপনারা রেটটা একটু ফলো করবেন সব সময়, আমি হ্যাঁ আমরা করব, 8 রেট ফলো দিয়েই করব। করছি স্যার। হ্যাঁ, রেট ফলো করব, রেট ফলো করলে ইনশাল্লাহ পারবো। ওটারে আর এত পাত্তা দিব না, না স্যার, ব্রেকেটে যে টাকা থাকবো। না, ওইটা গুণ করার পরে মিললে মিললো, না মিললে না মিললো, মিলে জাস্ট নাই ওই স্যার, এই টাকাটা। কারণে। হ্যাঁ, ওই টাকাটা দেয়া হয়েছে জাস্ট বোঝানোর জন্য যে এটা ফিক্সড এর টাকা, এই আর কি, আর কিছু না। যদি এখন 1 লক্ষ টাকা যে দেওয়া ফিক্স, যেটা ওই জন্য বলে দিতে ওইখানে 8 দিয়ে গুণ করতে। জি, ওটা 8 টাকা রেট আছে, ওই রেটটা দ্বারা গুণ করে যে আনসার আসবে সেটাই আমাদের মূল অ্যান্সার। এটাই ফিক্স আচ্ছা, হবে। জি এটাই ফিক্সড হবে, রাইট। আচ্ছা, এখন এখন আমরা যে অঙ্কে যাব পরবর্তী টার্মসে, পরবর্তী টার্মসের যে অঙ্ক, সেই অঙ্কের দিকে আমরা আগাবো, সেটা হলো অঙ্ক নাম্বার 4। আচ্ছা। অঙ্ক নাম্বার 4, জি। 4-এর মতো অঙ্ক হলো 6, 4-এর মতো হলো 6, তারপর হলো 7, 6 7, সেম। এগুলো সেম অঙ্ক, 6 7। আমরা করতেছি ফ্লেক্সিবল বাজেট, ফ্লেক্সিবল। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যে বই বলেন, এটার ফ্লেক্সিবল বাজেট করতেছি। তো আমরা যে অঙ্ক শুরু করব আজকে, 1 মিনিট একটু দেখি, তাহলে চলেন আমরা আজকে 4 নম্বর অঙ্ক থেকে শুরু করি, অঙ্ক নাম্বার 4 থেকে। আচ্ছা দেখেন, অঙ্ক নাম্বার 4 থেকে পড়া শুরু করলাম। 4 নম্বর অঙ্কটা দেখেন, তাহলে 4 নম্বর অঙ্কে কি বলছে ওটা বোঝার চেষ্টা করি আমরা। 4 নম্বর 4-এ বলা হয়েছে এ ফ্যাক্টরি ইজ কারেন্টলি, এটার মতো সিমিলার অঙ্ক 2টা আছে এখানে, সেম 2টা একটু বাসায় চেষ্টা করবেন, না পারলে আমি দেখাবো। দেখেন, এ ফ্যাক্টরি ইজ কারেন্টলি রানিং, একটা কোম্পানি, একটা ফ্যাক্টরি, কারখানা বর্তমানে চলমান আছে 50% ক্যাপাসিটি, 50% উৎপাদন ক্ষমতা ব্যবহার করে, অ্যান্ড প্রডিউস 10,000 ইউনিট এট এ কস্ট টাকা 180 টাকা পার ইউনিট, অ্যাজ পার ডিটেলস বিলো। বলা হয়েছে একটা কারখানার যে উৎপাদন ক্ষমতা আছে, ওই উৎপাদন ক্ষমতার 80% ব্যবহার করে, না 50%,
সরি, উৎপাদন ক্ষমতার 50% ব্যবহার করে। আর উৎপাদন ক্ষমতার 50% ব্যবহার করে তারা 10,000 পণ্য বানায়। আর এই 10,000 পণ্যের এক একটা পণ্যের রেট লাগে 180। 180 টাকা। মনে রাখবেন, ক্যাপাসিটি বলতে 100% বোঝায়। সবসময় মনে রাখবেন, ক্যাপাসিটি বলতে 100%। একটা বোঝার চেষ্টা করি। দেখেন, 1 মিনিট, আমি রেকর্ড দিই না, একটু রেকর্ডটা দিয়ে নিই। হুম, ঠিক আছে। আচ্ছা, ক্যাপাসিটি বলতে 100% বোঝায়। যেমন ধরেন, আমরা 1 ঘন্টায়, মানে আমার সর্বোচ্চ ক্ষমতা আছে, আমি যদি হাঁটি, জোরে জোরে হাঁটি, তাহলে 1 ঘন্টায় আমি 3 কিলোমিটার হাঁটতে পারবো। এটা মনে করো আমার ক্ষমতা। এই যে আমার 3 কিলোমিটার হাঁটার ক্ষমতা, সেটা 100%। আমি চাইলে এর বেশি পারবো না, কারণ আমার ওই পরিমাণ আর এনার্জি নাই। তো আমি 3 কিলোমিটার হাঁটতে পারবো এক এক ঘন্টায়। এটাই আমার উৎপাদন ক্ষমতা। এখন আমি চাইলে তার কম হাঁটতে পারি, কিন্তু চাইলে বেশি হাঁটতে পারি না, কারণ আমার তো আর ক্ষমতাই নাই। আমার আর শরীরের শক্তিই নাই যে এর চেয়ে বেশি হাঁটবো বা আমি দৌড় দিয়ে যাব। অথবা একটা মানুষ বলল যে সে খাইতে পারে, খাবার খাইতে পারে, যে 50 গ্রাম চালের খাবার খাইতে পারে। এটা তার উৎপাদন ক্ষমতা, মানে সর্বোচ্চ ক্ষমতা, কিন্তু সে ইচ্ছা করলে কম খেতে পারবে। তাহলে কারখানাও যতটুকু উৎপাদন ক্ষমতা আছে সেটাকে 100% বোঝায়। কারখানার উৎপাদন ক্ষমতাকে সবসময় 100% বোঝায়। একটা কারখানায় মনে করেন, আমি বললাম যে 10,000 শ্রমিক আছে। ওই 10,000 শ্রমিক প্রতিদিন কাজ করে, মনে করেন তারা 20,000 পণ্য বানায় বা 50,000 পণ্য বানায়। এই যে 50,000 পণ্য বানায়, সেটা হলো এই কারখানার ক্ষমতা। কোম্পানি চাইলে আরেকটু কম বানাইতে পারে, কোম্পানি চাইলে, হ্যাঁ, আরেকটু কম, যে না, একটু কারখানায় উৎপাদন ক্ষমতা একটু কমাইয়া উৎপাদন করব, শ্রমিকদের আগে ছুটি দিয়ে দিব। এটা পারে। কোম্পানি চাইলে এর থেকে বাড়াইতে পারে না, কারণ শ্রমিকদেরকে বললেই শ্রমিকরা কাজ করবে না, শ্রমিকরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করার পরে চলে যাবে। তাহলে এখন বাড়াইতে গেলে কি, বাড়াইতে গেলে যেটা হবে সেটা দুইটা ভাবে বাড়ানো যায়। সেটা হলো ওভারটাইম করানো যাইতে পারে, শ্রমিকদেরকে ওভারটাইম করানো যেতে পারে। আর ওভারটাইম যদি করাই, তাহলে কোম্পানির উৎপাদন বাড়বে, তবে শ্রমিকের খরচও বাড়বে, ওভারটাইমের মজুরি তারা ডাবল বা ট্রিপল নিবে। পাশাপাশি আরো আসসালামু একটা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তারপরে আবার কি বলতে পারে, এটা ছাড়া আরো একভাবে ক্যাপাসিটি বাড়তে পারে। আমি কারখানাটাকে একটু বড় করে ফেললাম, কারখানাটা যতটুকু আছে তার থেকে আরেকটু বড় করে ফেললাম। মনে করেন আমাদের কারখানাটা আছে 3 তলা বা 5 তলা, আমি এখন 10 তলা পর্যন্ত বিল্ডিং করে ফেললাম, আমি ডাবল করে ফেললাম। এক্ষেত্রে বাড়বে। আরেকটা করতে পারি, আধুনিক প্রযুক্তি অ্যাড করতে পারি। আগে শ্রমিকরা ওই হাতে কাজ করতো, এখন মেশিন আইনা দিছি, খুব দ্রুত কাজ করতে পারে। আগে শ্রমিকদের 1 ঘন্টায় পণ্য বানাইতো 5টা, এখন মেশিন আইনা দিছে দেখে 1 ঘন্টায় পণ্য বানায় 20টা। এই যে উৎপাদন ক্ষমতা বাড়ানো যায়, তার মানে উৎপাদন ক্ষমতা বাড়ানো যাইতে পারে, তবে আলাদা আলাদা ইকুইপমেন্ট, আলাদা আলাদা ক্যাপাসিটি, এই বিষয়গুলো ইনক্লুড করে। যেটাই করি না কেন, যদি উৎপাদন ক্ষমতা বাড়াইয়া যে পর্যায়ে পৌঁছাই না কেন, ওই পর্যায়কে আমরা 100% বলবো। তাহলে আমি এটা বুঝাইতে চাচ্ছি যে একটা কারখানার ক্যাপাসিটি বলতে সব সময় 100% বুঝবেন আপনারা। এখন আমি কি 100% কাজ করাবো কিনা, সেটা আমাদের কারখানার ডিমান্ডের উপরে ডিপেন্ড করবে। আমাদের কারখানার চাহিদা বেশি থাকলে আমি 100% করব। আমার কারখানা যদি চাহিদা, পণ্যের চাহিদা কম থাকে, কারখানায় উৎপাদিত পণ্যের চাহিদা যদি মাঠ পর্যায়ে কম থাকে, তখন আমি পণ্য উৎপাদন কম করব, শ্রমিকদের আগে আগে ছুটি দিয়ে দিব। তাহলে এখানে কথাটা এরকম বলছে যে একটা কোম্পানি, এ ফ্যাক্টরি ইজ কারেন্টলি রানিং 50% capacity and produce 10,000 unit at a cost টাকা 180 per unit as per details below। 4 নম্বর অঙ্কটা করতেছি, পরে যারা জয়েন করছেন খেয়াল করেন। তাহলে বলছে একটা কোম্পানির উৎপাদন ক্ষমতা বলতে কিন্তু 100%, কিন্তু তারা ব্যবহার করে কত পার্সেন্ট, 50%। আর 50% ব্যবহার করে তারা 10,000 পণ্য বানায়। আর এই দশ তার কত হাজার ফেজ? পণ্যের
এটা 54। হ্যাঁ, ওই যে 4 নম্বর অঙ্ক করতেছি, 4 নম্বর। গত ক্লাসে 1 করাইছি, 2 বাসায় দিছিলাম, আজকে 4 করতেছি। তাহলে আমাদের বলছে যে 10,000 পণ্য বানায় 50% ক্ষমতা ব্যবহার করে, আর একটা পণ্যের উৎপাদন ব্যয় হলো 180 টাকা। এই 180 টাকা কিভাবে কিভাবে খরচ করে সেটার একটা ডিটেল দেওয়া আছে। দেখো, কাঁচামাল ম্যাটেরিয়াল লাগে 100 টাকা। এই 180 টাকার মধ্যে তারা কাঁচামাল কিনতে লাগে 100 টাকা, লেবার লাগে 30 টাকা, ফ্যাক্টরি ওভারহেড 30 টাকা লাগে, ব্র্যাকেটে লিখছে 40% ফিক্সড। ফ্যাক্টরি ওভারহেড 30 টাকা লাগে টোটাল, তার মধ্যে 40% ফিক্সড। আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আছে 20 টাকা, তার 50% ফিক্সড। তারপরে দেখেন, দ্য কারেন্টলি সেলিং প্রাইস ইজ টাকা। যে পণ্য আমরা 180 টাকায় বানাই, ওই পণ্যটা আমরা বাজারে বিক্রি করে দেই 200 টাকা করে। তার মানে আমরা 20 টাকা লাভে পণ্যগুলো বাজারে বিক্রি করি। এইটুকু যে আছে, এতটুকু একটু বোঝেন যে একটা কোম্পানির উৎপাদন ক্ষমতা আছে 100%, কিন্তু তারা বর্তমানে কারেন্টলি রানিং, বর্তমানে তারা ব্যবহার করে 50%। আর 50% ব্যবহার করে তারা 10,000 পণ্য বানায়। আর এই 10,000 পণ্যের জন্য রেট হইলো, মানে পণ্য বানাইতে, একটা পণ্য বানাইতে তাদের ব্যয় হয় 180 টাকা। এই 180 টাকা কিভাবে, সেটা বলছে ম্যাটেরিয়াল, কাঁচামাল কিনে আনে। এই কাঁচামাল লাগে হলে একটা পণ্য বানাইতে 100 টাকার, লেবার লাগে 30 টাকার, ফ্যাক্টরি ওভারহেড লাগে 30 টাকা, আর অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক ওভারহেড লাগে হলো 20 টাকা। এই হলো টোটাল ব্যয়। তবে ফ্যাক্টরি ওভারহেড আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের মধ্যে আবার বলে দিয়েছে যে 40% ফিক্সড আর 50% ফিক্সড। মনে রাখবেন, ফিক্সড এবং ভেরিয়েবল মিলে 100% হয়, যেটা আমরা প্রথম অঙ্কে শিখাইছিলাম। ফিক্সড এবং ভেরিয়েবল মিলে 100% হবে। তাহলে যে পণ্যগুলো আমরা 180 টাকা দিয়ে বানাই, সে পণ্যগুলোই আমরা বাজারে বর্তমানে, দা কারেন্টলি সেলিং প্রাইস ইস টাকা, 2,200 পার ইউনিট। প্রত্যেকটা পণ্য 200 টাকা করে বিক্রি করি। তাহলে 180 টাকা দা বানাইয়া 200 টাকায় বিক্রি করি, 20 টাকা মুনাফায় বিক্রি করি। এতটুকু যে দেয়া আছে, এটা একটা বেসিক কনসেপ্ট দেওয়া আছে। এখন দেখেন পরবর্তীতে কি করতে পারি। আমাদের যেহেতু চ্যাপ্টারটাই হলো ফ্লেক্সিবল বাজেট, আমরা কি করব, আমাদের বিভিন্ন ধরনের ক্যাপাসিটি গুলোকে বিভিন্নভাবে ইউটিলাইজ করব, বাড়াবো কমাবো কাটছাট করে দেখব, এমন একটা পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করব যে পর্যায়ে পণ্য উৎপাদন করলে আমাদের খরচ কম হবে, মুনাফা বেশি হবে। এই টার্গেট যে বিন্দুটা, এই টার্গেট বাজেটে পৌঁছাইতে গেলে আমাদের কি কি করতে হবে, বর্তমান অবস্থা থেকে বাড়াইয়া কমাইয়া বিভিন্নভাবে পরীক্ষা করতে হবে। এখন বাড়াইতে কমাইতে গেলে কিছু শর্ত জুড়ে যাবে। এই শর্ত যে যুক্ত হয়েছে সেগুলো কি দেখেন, অ্যাট 60% ক্যাপাসিটি ওয়ার্কিং, যদি আমরা 60% উৎপাদন ক্ষমতা ব্যবহার করি, তাহলে বলছে ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট ইনক্রিজ বাই 2%, কাঁচামালের দাম বেড়ে যাবে 2%। মানে আমরা যদি উৎপাদন বাড়াই, তাহলে আমাদের কাঁচামাল বেশি কিনতে হবে, কাঁচামালের দাম তারা বলতেছে 2% বাড়বে। সেলিং প্রাইস পার ইউনিট ফল বাই 2%, সেলিং প্রাইস বিক্রয় মূল্য কমে যাবে 2%। কাঁচামালের দাম 2% বাড়বে, সেলিং প্রাইস 2% কমবে। কখন? যদি আমরা 60% ক্যাপাসিটি ব্যবহার করি। পরবর্তীতে আবার বলছে দেখেন, অ্যাট 80% ক্যাপাসিটি ওয়ার্কিং, যদি আমরা 80% উৎপাদন ক্ষমতা ব্যবহার করি, ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট ইনক্রিজ বাই 5%, কাঁচামালের দাম বৃদ্ধি পেয়ে পাবে 5%। আর সেলিং প্রাইস পার ইউনিট ফল বাই 5%, বিক্রয় মূল্য কমে যাবে। আমরা জানি যে চাহিদা বাড়লে পণ্যের দাম আহ, বাড়ে, চাহিদা বাড়লে পণ্যের দাম বাড়ে, কিন্তু যোগান বাড়লে আবার কিন্তু পণ্যের দাম কমে। যোগান বাড়লে পণ্যের দাম কমে, তার মানে ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে বিপরীতমুখী আচরণ করে। আমি বেশি বেশি কিনতে যাব, তখন দেখবো চাহিদা বেশি, তখন যে বেচে হ্যাঁ কি বাড়ায় দেয় দাম। যেমন এখন লেবু অনেক বাড়ায় দিতেছে দাম। আচ্ছা, আরেকটা কি হয়, যখন আবার সিজন চলে আসবে, অ্যাভেলেবেল হয়ে যাইব, অনেক বেশি পণ্য থাকবো, সরবরাহ বেড়ে যাইব, তখন আবার দাম দাম কমে কমবে। যাবে। দাম কমে যাবে। যেমন আমরা এই যে এখন
নতুন যে ফল উঠতেছে, অপরিপক্ক তরমুজ যেটা বলতে পারি, এখন অনেক দাম, তরমুজের গায়ে হাত দিলে 250 হাত টাকা পুড়ে কেজি। যাবে। কিন্তু কিছুদিন পরে যখন তরমুজের সিজন চলে আসবে, এখনো আসেনি, সিজন আসবে, তখন তরমুজের একটা লাইফ টাইম থাকে 1 সপ্তাহ, তারপর পচা যায়। তখন অনেক পরিমাণে সরবরাহ থাকবো, তখন তখন দামটা কমে দিয়ে কমে যাবে। হ্যাঁ, তাহলে এখানে এটাই বলছে, তারা এরকম বলতেছে যদি 60% উৎপাদন করি তাহলে কাঁচামালের দাম 2% বাড়বে, কিন্তু বিক্রয় মূল্য 2% কমবে। 80% উৎপাদন করলে কাঁচামালের দাম 5% বাড়বে, সেলিং প্রাইস 2%, 5% কমবে। মানে কাঁচামাল যতটুকু বাড়ে বিক্রয় মূল্য ততটুকু কমে। পিপিআর মার্জিনাল কস্ট স্টেটমেন্ট, একটা প্রান্তিক ব্যয় বিবরণী ব্যয় করতে বলছে। এই যে মার্জিনাল কস্ট স্টেটমেন্ট বলা মানেই হলো ফ্লেক্সিবল বাজেট তৈরি করা, শোয়িং দ্য টোটাল কস্ট, যার মোট ব্যয় দেখাইতে বলছে ওই বাজেটের মধ্যে টোটাল কস্ট, এন্ড প্রফিট, এবং প্রফিট দেখাইতে বলছে ফর দ্য থ্রি ক্যাপাসিটি লেভেল। থ্রি মানে তিনটা ক্যাপাসিটি দেখাইতে বলছে। এই তিনটা ক্যাপাসিটি বলতে কোনটা? আমাদের প্রশ্নে একটা দেওয়া আছে 50, আমরা একটা বাড়াইয়া 60 করব, আর একটা বাড়াইয়া 80 করব। তাহলে এই অঙ্ক করার সময় 60%-এর একটা ঘর হবে, 50%-এর একটা ঘর হবে, 80%-এর একটা ঘর হবে। আমাদের বেসিকটা কত? আমাদের যে বাজেটটা দেওয়া আছে সেটা 50%-এ দেয়া আছে, আর আমাকে বাড়াইয়া বানাবো তো 60 আর হলো 80। 60 আর 80 বানানোর সময় আমাদের দুইটা এন্ট্রির পরিবর্তন করতে বলছে। একটা বলছে কাঁচামালের দাম বাড়বে আর বিক্রয় মূল্য কমবে, দুই ভাবে। 60%-এর সময় 2% কাঁচামাল বাড়বে, বিক্রয় মূল্য 2% কমবে। 80%-এর সময় 5% কাঁচামাল বাড়বে, 5% বিক্রয় মূল্য কমবে। আচ্ছা, আর একটা বুঝার বিষয় আছে, সেটা হলো ফ্যাক্টরি ওভারহেড। দেখেন ফ্যাক্টরি ওভারহেড 30 টাকা, বলছে 40% ফিক্সড। অবশ্যই মনে রাখবো, ফিক্সড এবং ভেরিয়েবল এই দুইটা খরচ মিললে যোগ করলে হয় 100%, অর্থাৎ টোটাল কস্ট। এই ফিক্সড এবং ভেরিয়েবল, তাহলে ফ্যাক্টরি ওভারহেড যে আছে 30 টাকা, তার যদি 40% ফিক্সড হয় তাহলে ভেরিয়েবল কত হওয়া উচিত? 5%। 60%। আর অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা আছে 50% ফিক্সড, এটার ভেরিয়েবল হওয়া উচিত হলো 50%। 50%। রাইট। তাহলে আমাদের বুঝতে পারছেন এতটুকু, ফ্লেক্সিবল বাজেটের মূল অঙ্কের দিকে আমরা প্রবেশ করতেছি। আজকে আমরা সেকেন্ড প্যাটার্নের অঙ্ক করব, ফরম্যাট 2। আমি এখানে ফরম্যাট সাজাই না ইচ্ছা করে, কারণ যাতে অঙ্ক করার সময় দেখে আপনারা বুঝতে পারেন। আমি বলে দিলে খালি মুখস্থ করবেন ফরম্যাট 1, ফরম্যাট 2, এরকম মুখস্থ আমরা করব না। চলেন তাহলে আমাদের কাজগুলো ওয়ার্কিং করে অঙ্কটা তৈরি করার জন্য ডাটাগুলোকে সাজানো। এই যে ডাটাগুলোকে সাজাবো সেটা একটু দেখেন কিভাবে আমি সাজাই। দেখেন 50%-এ কয় হাজার পণ্যের ইউনিট দেওয়া আছে বলেন তো? তাদের 10,000 দেয়া আছে। সবাই আশা করি এখানে যারা আছেন, হ্যাঁ মোটামুটি অনেকে আছেন, সবাই বুঝতেছেন 50%-এ আছে হলো 10,000। তাহলে আমি যখন 60% বানাবো, তাহলে আমার 10,000 কততে পৌঁছাবে? অবশ্যই 60-এর সময় 10,000 বাড়বে, পণ্য বাড়বে। আবার 80%-এর সময় কত? সে ইউনিটটা আমার লাগবে। তাহলে প্রথম ওয়ার্কিং করে আমরা ইউনিটটাকে কনভার্ট করে নিব, 50 থেকে 60-এ রূপান্তর করব, 50 থেকে 80-তে রূপান্তর করবেন। চলেন তাহলে এই ধরনের অঙ্কে প্রথম ওয়ার্কিং হলো ইউনিটকে মডিফাই করে নতুন নতুন বাজেট ক্যাপাসিটিতে স্থান করা, মানে নিয়ে নেওয়া। তাহলে চলেন আমরা অঙ্ক করতেছি, অঙ্ক নাম্বার 2, এনসিএ, স্যার সরি 4। 4, এনসিএ 4। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমাদের বইয়ের, এই অঙ্কটা পরীক্ষায় আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে ওয়ার্কিং, করব। প্রথম ওয়ার্কিং প্রোডাকশন ইউনিট, প্রোডাকশন ইউনিট প্রোডাকশন ইউনিটের মধ্যে আমাদের আছে অ্যাট 50% ক্যাপাসিটি, 50% ক্যাপাসিটি লেভেল, এটা সমান দেওয়া আছে হলো 10,000 ইউনিট।
আমরা রূপান্তর করব 60-এ আর 80-তে। তাহলে আমরা লিখবো অ্যাট 60% স্যার বড় ক্যাপাসিটি। করে লিখছেন। আরো বড় লিখবো? আচ্ছা ঠিক আছে। অ্যাট 60% ক্যাপাসিটি লেভেল, দেখেন 50%-এ 10,000 ছিল, আমরা 60%-এ কনভার্ট করব। কনভার্ট করার নিয়ম একবারে সহজ। এই 10,000 যে ছিল কয় পার্সেন্টে ছিল বলেন তো? 50-এ। 50%। 50%। তাহলে কি করবেন, এই 50 দাগ দিয়ে নিচে 50 লিখবেন। আমরা যাব কত পার্সেন্টে? 60। 60%। তাহলে এক উপরে 60 দ্বারা গুণ। তাহলে 50% দ্বারা ভাগ, মানে 50 দ্বারা ভাগ 60 দ্বারা গুণ, কত আসে বলেন তো? 12,000। 12,000 ইউনিট। 60%টা যেহেতু আমরা বুঝতে পারছি, তাহলে 80% কিভাবে হবে এটাও মনে হয় আপনারা পারবেন। সেম ভাবে। 80% ক্যাপাসিটি, 10,000 ছিল, 50 দিয়া ভাগ 80 দ্বারা গুণ। চলেন এটা কত আসে সেটা দেখেন। 16,000 আসে। 16,000 ইউনিট। তাহলে একটা ক্যাপাসিটি থাকলে রূপান্তর করে কোনো ক্যাপাসিটিতে পৌঁছাইতে বললে সেটা কিভাবে করতে হয় আশা করি বুঝছি। যে ইউনিট থাকবে সে ইউনিটকে উক্ত পার্সেন্ট দ্বারা ভাগ করব, যেখানে পৌঁছাইতে চাই সেটা দ্বারা গুণ করব। আমরা পৌঁছাইতে যাই 60-এ, পৌঁছাইতে চাই 80-তে। পৌঁছাইতে যদি 40-এ যাইতাম তাহলেও পারতাম। তাহলে মনে রাখবেন যে ইউনিটটা দেয়া আছে 10,000, সেটা যে 50% দেয়া আছে সেটা দ্বারা ভাগ করব। ভাগ করলে হবে 1%। আপনি যদি 1% পেয়ে ফেলেন তাহলে যে কোনো পার্সেন্টে দৌড়ে যাইতে পারবেন। তাহলে কত পার্সেন্টে যাব? 60। তাই 60 দ্বারা গুণ। 80%-এ যাব, 80 দ্বারা গুণ। এবার যদি 70%-এ যাই, 70 দ্বারা গুণ। 40%-এ যাই, 40 দ্বারা গুণ। যে কোনো পার্সেন্টে কনভার্ট করে যেতে পারবো। প্রথম ওয়ার্কিংটা আমরা করলাম। চলেন 2 নাম্বার ওয়ার্কিং। ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট। ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট, এটা হলো ওয়ার্কিং 2। এটা করলাম 1 নাম্বার ওয়ার্কিং, এটা করতেছি 2 নাম্বার ওয়ার্কিং। এরকম করে আমরা অনেকগুলো ওয়ার্কিং করব। কোনটা কি কারণে করতেছি সেটা বুঝাইলে আর আমাকে কোশ্চেন করতে হবে না যে আমি বুঝবো কেমনে কোনটা কি করব। আমি প্রথমত আমি একটা একটা করাবো, একটা একটা বিষয় বুঝাবো। আমি জানি যে এইখানে কয়টা ওয়ার্কিং হবে, তো আমি ধরায় ধরায় যদি দেই, আপনাদেরকে ধরে দেই যে কিভাবে করব কেন করব, তাহলে আর সামনের অঙ্কে জিজ্ঞেস করতে হবে না কয়টা করতে হবে। প্রথম ওয়ার্কিংটা কেন করছে বুঝছেন? কারণ বাজেটটা ছিল 10,000, আমাকে 60-এ আর 80-তে পৌঁছাইতে হবে। তাই আমি 60-এ কয়টা পণ্য বানাবো, 80-তে কয়টা পণ্য বানাবো সেটাই আমরা কনভার্ট করলাম। এখন আমরা জানি যে 50%-এ আমাদের বাজেট দেয়া আছে। এখন কাঁচামাল লাগবে 50%-এর সময় কাঁচামাল কত লাগবে বলেন? অ্যাট 50% ক্যাপাসিটি কয় টাকা বলতে পারবেন? 100। 50%-এর সময়, জি, 50%-এর সময় 100 টাকা লাগবে কাঁচামাল ব্যয়। 50%-এর সময় 100 টাকা কাঁচামাল। এখন আমাদের প্রশ্নে যে ছকটা আছে তার নিচে শর্ত দিয়ে দিয়েছে। শর্তটা কি? শর্তটা হলো এরকম যে 60% যদি ওয়ার্কিং করে, মানে আমাদের ক্যাপাসিটি যদি 60% হয় তাহলে কাঁচামালের দাম বাড়বে 2%। আবার যদি 80% হয় তখন কাঁচামালের দাম বাড়বে 5%। এই লাইনগুলো তো আপনাদের ক্লিয়ার, তাই না? জি স্যার। তাহলে আমরা কি করব, এই যে বাড়াবো এই বাড়ার বিষয়টা এখন লিখবো। তাই বেড়ে কত হয় সেটা আমরা দেখবো। তাহলে লেখেন অ্যাট 60% ক্যাপাসিটি লেভেল।
60% ক্যাপাসিটি লেভেল। এই 60% ক্যাপাসিটি লেভেল কিভাবে করব? দেখেন আমাদের ছিল 100 টাকা, এখন আমাদের বলছে 2% বাড়বে, তাহলে আমরা কি করব? 2% বাড়ায় দিব। তাহলে 100 টাকার সাথে 2% বাড়ায় দিলে কয় টাকা হয়ে যাবে? 102 টাকা। এই যে 102 টাকা বের করছি, সেটা আমরা এটা থেকে আরো সহজভাবে বের করতে পারি। দেখেন কিভাবে বের করতে পারি, সেটা হলো সরাসরি 100 × 102%। যদি এভাবে কেউ বের করেন, এটা আপনাদের ইচ্ছা করতে পারেন। 102% কেমনে বুঝবো? পার্সেন্টেজ বলতে 100% বোঝাবে, মনে রাখবেন। পার্সেন্ট বলতে কত পার্সেন্ট বোঝাবে? 100%। আর আমাদের জি, বাড়াইতে বলছে কয় পার্সেন্ট? 2%। 2%। তাহলে বাড়াইলে 100-র সাথে 2% বাড়াই দিবেন। আচ্ছা, যদি 2% কমাইতে বলতো তাহলে কত হইতো? স্যার তাহলে এখানে গুণ হবে কেন? এখানে তো যোগ চিহ্ন দেওয়া হবে না? না, পার্সেন্ট ধরছি না, পার্সেন্ট ধরলে গুণ হবে। আর এরকম যদি ভাঙায়া করি তাহলে প্লাস হবে। 100 তো বিদ্যমান থাকবে, পাশাপাশি এখানে 2% বাড়বে। 100 টাকার 2%-এ 2 টাকা, তাহলে 100-র সাথে 2 যোগ করলে 102। আর যদি এরকম সরাসরি করতে হয় তাহলে ডিরেক্ট গুণ করতে হবে 102%। 100-র সাথে পার্সেন্ট যোগ করে 102% হয়েছে, এই 2% আমরা বসায় দিব। এখন আমার কথা হলো, যদি 5% বাড়ে তাহলে আমরা কয় পার্সেন্ট লিখবো? 102% না 105%? 105%। আচ্ছা, এটা তো বাড়ার কথা বললাম, কমলে কি হইতো বলেন তো? 98 হইতো। জি, কমলে হইতো 98। চলেন আমরা 80% ক্যাপাসিটি লেভেলটা করি। তাহলে 80% ক্যাপাসিটির লেভেলের সময় কত কত পার্সেন্ট বাড়ছে বলছে? 2%। না, ভালো করে দেখেন, 80%-এর সময় 5%। বলছে 5% বাড়ছে। 5%। জি, 80%-এর সময় 5% বাড়ছে। তা 5% বাড়লে হয় 105 টাকা। এটাকেও আমরা বিকল্প ভাবে কেমনে লিখতে পারি বলেন তো? 100 ইন্টু কয় পার্সেন্ট লিখবো? 105। 105%। আমরা যে বইটা করতেছি এই বইটার নাম হলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর জন্য যে অঙ্ক, যদি যে কোনো চ্যাপ্টারই করি না কেন, যদি দেখি কখনো বাড়ছে তাহলে কি করবেন? 100-র সাথে পার্সেন্টেজটা যোগ করে দিবেন। আর যদি দেখেন কমছে তাহলে 100 থেকে পার্সেন্টেজটাকে বিয়োগ করে দিবেন। একদম সহজ হিসাব। আর যদি না বুঝে থাকেন ওইটা, তাহলে এরকম লম্বা লম্বি বড় করে করবেন। এখন এই ওয়ার্কিংটা কেন করছি এটা কি বুঝতে পারছেন? যে আমাদের বাজেটে 50%-এ ছিল 100 টাকা, তাহলে আমাদের অঙ্কে বলছে যদি 60% কারখানা চালু রাখি, মানে একটু বাড়ায় নাকি কারখানা উৎপাদন ক্ষমতা যদি বাড়ায়, তাহলে কাঁচামালের দাম বাইরা যাইবো। বাইরা কত হইব? এই কত হবে সেটা বের করার জন্য এটা করলাম। আবার একই নিয়মে যে 80% যদি উৎপাদন ক্ষমতা ব্যবহার করি তখন দাম কত হবে? তখন 5% বাড়বে, তাই আমরা 5% বাড়াইয়া 105 টাকা করলাম। তাহলে এই সেকেন্ড ওয়ার্কিংটা করলাম কাঁচামালের দাম বাড়া কমার কারণে। আমাদের প্রশ্নের প্যারায় একটা যে প্যারা দেওয়া আছে ছকের নিচে, ওই প্যারার মধ্যে লেখা আছে, ওই অনুচ্ছেদটার মধ্যে লেখা আছে যে দাম বাড়বে দাম কমবে। আচ্ছা, যদি এমন হয় এই অঙ্কটা পরীক্ষায় দিয়ে এই দাম বাড়বে 2%, দাম কমবে 5%, বাড়বে 5%, এটা যদি কাইটা ফালায় দিই, তাহলে কি এই ওয়ার্কিংটা করা দরকার আছে? না স্যার। হুম, বাকিরা আশা করি সবাই বুঝছেন। আমরা এই ওয়ার্কিং টুকু মুছবো, সামনের দিকে যাব। এবং কি সেলিং প্রাইস পার বেশি। চলেন এইটুকু হইলো। চলেন এর পরের ওয়ার্কিং, ওয়ার্কিং নাম্বার 3। টোটাল 5টা ওয়ার্কিং হবে। ওয়ার্কিং নাম্বার 3, 3 হলো সেলিং প্রাইস পার ইউনিট। প্রাইস পার ইউনিট। একই রকম ভাবে 3 নম্বর ওয়ার্কিংটা করব, সেলিং প্রাইস পার ইউনিট। আমাদের 50% ক্যাপাসিটিতে, অ্যাট 50% ক্যাপাসিটি, 50% ক্যাপাসিটি লেভেলের সময় ছিল বিক্রয় মূল্য ছিল 200 টাকা। অর্থাৎ যে পণ্য আমরা 180 টাকা দ্বারা বানাই, ওই পণ্যটা আমরা 200 টাকায়
বিক্রি করব। এটা 50%-এর সময়। এখন 50%-এর সময় করার পরে এখন আমাদের কি বলছে বলেন তো, 60%-এর সময় বাড়ার কথা বলছে না কমানোর কথা? কমার কথা বলছে আর কি। কত পার্সেন্ট কমার কথা বলছে? 2%। হ্যাঁ, কমার কথা বলছে হলো 2%। তাহলে 2% কমার কথা, কমলে বিয়োগ হবে, কমলে বিয়োগ হবে। তাহলে এখন 2%, 200 মাইনাস 200 ইন্টু 2%। অথবা কেমনে, অথবা হলো 200 ইন্টু কত পার্সেন্ট বলবেন বলেন তো? 98%। 98%, রাইট। যদি যেভাবেই করেন না কেন অ্যান্সার একই আসবে, 2%-এ তাহলে 196 টাকা, এখানেও 196 টাকা। কোনটা দিয়া করবেন এটা আপনাদের ইচ্ছা। এতটুকু হইলো। তারপরে চলেন সামনের ওয়ার্কিংটা, এটার আরেকটা আছে, সেটা হলো 80% ক্যাপাসিটি। আবার লিখবো at 80% ক্যাপাসিটি লেভেল। 80% ক্যাপাসিটির সময় বলেন কয় পার্সেন্ট কমবে? স্যার 5%। 5% কমবে। তাহলে 5%-এ হয় 10 টাকা, কমলে 190 টাকা। এটাকেও যদি আমরা বিকল্পভাবে সমাধান করি, কত পার্সেন্ট লিখবো বলেন তো? 95। 95%। সবাই কি বুঝতেছেন তো? বাকি যারা আছেন? জি স্যার। আচ্ছা, এই কারেন্ট কি সবার বাসার জায়গা নাকি? এত অনেকেই তো কাইটা যায় অনেকেরই। আচ্ছা, গেল এটা। এরপরে 3 নাম্বারটা আমরা করলাম, আমরা 4 নাম্বার করব। এখন দেখেন আমি প্রথম ওয়ার্কিংটা কেন করছি, আপনারা এই ধরনের অঙ্ক, এই ফরম্যাটের অঙ্কের প্রথম ওয়ার্কিং কেন করছি আশা করি বুঝছেন। 50 থেকে 60 আর 70-এর ইউনিট গুলো বের করার জন্য। 2 নাম্বার ওয়ার্কিং কেন করলাম? 2 নাম্বার ওয়ার্কিং করলাম হলো কাঁচামালের দাম যে বাড়বে বলছে, সে বাড়াইয়া কত কত হবে, 50-এ ছিল 100, 60-এ কত হবে, 80-তে কত হবে, সে বাড়ার যে ইনস্ট্রাকশনটা দিয়ে দিছে প্রশ্নে, সেই ইনস্ট্রাকশনে যে কত বাড়লো কত কমলো সেটার জন্য। 3 নাম্বার ওয়ার্কিংটা কেন করলাম? আমাদের যে অনুচ্ছেদটা দেওয়া আছে সেখানে আমাদের বলছে আমরা যদি উৎপাদন ক্ষমতা বাড়াই তাহলে কাঁচামাল বাড়বে আর সেলিং প্রাইস কমবে। তাহলে 3 নাম্বার ওয়ার্কিংটা করলাম সেলিং প্রাইস কমানোর জন্য। 50%-এর যে দাম ছিল, 60%-এর সময় অনুচ্ছেদে বলা আছে যে 2% দাম কমবে, আর 80%-এর সময় বলা হয়েছে 5% দাম কমবে, তাই আমরা দাম কমাই দিছি। প্রথম ভাবে বড় করে লিখছি, পরে শর্টকাট লিখছি, তুমি শর্টকাট লেখো সমস্যা নাই, আমার কাছে এইটা শর্টকাটটাই সহজ মনে হয়। আচ্ছা, এখন পরবর্তী ওয়ার্কিং কি করব দেখেন। এতটুকু করার পরে এই 3টা বিষয় ইনস্ট্রাকশন প্রশ্নে দেওয়া আছে, তাই আমি এতটুকু করলাম। এখন আমি তাহলে আরো ওয়ার্কিং করব 2টা। এখন ওই ওয়ার্কিং কোন 2টা করব দেখেন, যেগুলোর পার্সেন্টেজ দেওয়া আছে। আমাদের যে ছকটা দেওয়া আছে যেখানে ফ্যাক্টরি ওভারহেড আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এগুলোর পার্সেন্ট দেওয়া আছে, পাইছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এই পার্সেন্ট এর জন্য এটা করতে হবে। তাহলে প্রথম চতুর্থ ওয়ার্কিংটা করবো ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড আমাদের বলা হয়েছে 30 টাকা আছে, ফিক্সড বলছে হলো 60%, 40%। তাহলে আমরা ভেরিয়েবল লিখবো আর ফিক্সড লিখবো। ফিক্সড কস্ট পার ইউনিট, ফিক্সড কস্ট পার ইউনিট আছে হলো 30 ইন্টু 40%। 30-এর 40%-এ 12 টাকা। এরপরে লিখবো ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ভেরিয়েবল কস্ট পার ইউনিট এখানে কত পার্সেন্ট হবে বলতে পারবেন আপনারা কেউই? 20 গুণ 50%। ভেরিয়েবল কত পার্সেন্ট হবে? আমি একটু আগে কি বলছিলাম বলেন তো, ফিক্সড আর ভেরিয়েবল মিলে কয় পার্সেন্ট হয়? ফিক্সড আর ভেরিয়েবল মিলে হলো 100%, মনে থাকবে তো? জি স্যার। ফিক্সড আর ভেরিয়েবল মিলে 100% হয়। তাহলে আমাদের প্রশ্নে উল্লেখ করে দিচ্ছে যে ফ্যাক্টরি ওভারহেড, কারখানার জ্বালানি খরচ, তেল খরচ, বিভিন্ন রকম উপখরচ, কারখানার ভাড়া, এগুলোর
ফিক্সড বলছে হলো 40%। তাহলে 40 ফিক্সড হলে ভেরিয়েবল অবভিয়াসলি কত পার্সেন্ট? 60%। 50%। তাই আমরা এটা 60% করলাম। এই ওয়ার্কিংটা আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা পঞ্চম ওয়ার্কিংটা মনে হয় নিজেরাই বাইরে ফেলবো। সেটা বলছে প্রশাসনিক ওভারহেড, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ। ফ্যাক্টরি ওভারহেড থাকলে ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড লিখি। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের মধ্যে লিখবো ফিক্সড কস্ট পার ইউনিট। এটা আছে কত টাকা? 20 টাকা। কত পার্সেন্ট ফিক্সড বলছে? 50%। 50%। তাহলে 10 টাকা। 50 যদি ফিক্সড হয়, ভেরিয়েবল কয় পার্সেন্ট? এটা 50 হবে। 50%। হ্যাঁ, মনে রাখবেন, নাম তার মতো মুখস্থ রাখবেন। আমরা যেভাবে নামতা শিখতাম ওই রকম, যে ফিক্সড এবং ভেরিয়েবল মিলে 100% হয়। তাই ভেরিয়েবল যা থাকবে বা ফিক্সড যা থাকবে তার অবশিষ্টটুকু হইলো ফিক্সড। ফিক্সড থাকলে ভেরিয়েবল বের করা যাবে, ভেরিয়েবল থাকলে ফিক্সড বের করা যাবে। এই হলো এই অঙ্কের জন্য ডাটা সাজানো শেষ। আমরা যে অঙ্কটা করতেছি এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, 3 স্টার দেওয়া অঙ্কের মধ্যে খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। স্যার বুঝাই দেন স্যার, আমার নেটের সমস্যার কারণে বাইরে গেছিলাম। কোনটায় বোঝেন নাই? স্যার একেবারে 3 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত বুঝাই দেন যতখানি আছে। স্যার এটা আমার একটু সমস্যা। 3 থেকে 5? জি স্যার। আচ্ছা, 3 থেকে 5 নাম্বার। 3 নাম্বারে যেটা বলছে সেলিং প্রাইস পার ইউনিট, প্রশ্নে দেয়া আছে কারেন্ট সেলিং প্রাইস টাকা ইজ টাকা 200 পার ইউনিট, প্রত্যেক ইউনিট 200 টাকা। তাই আমরা লিখছি কারেন্ট বলতে চলতি, যেটা বাজেট দেয়া আছে। আমাদের এই অঙ্কের বাজেটটা দেয়া আছে হলো 50%-এ। তাই আমাদের 50% ক্যাপাসিটি লেভেলে আমাদের বিক্রয় মূল্য 200 টাকা। অর্থাৎ আমরা যদি উৎপাদন করি 50%, তাহলে 200 টাকা করে প্রত্যেকটা পণ্য বিক্রি করতে পারি। তারপরে ইনস্ট্রাকশন দেওয়া আছে, যদি আমরা 60% ক্যাপাসিটি ব্যবহার করি সেক্ষেত্রে 2% সেলিং প্রাইস কমবে, বিক্রয় মূল্য ফল কমে যাবে, পতন হবে, পড়ে যাবে, দাম পড়ে যাবে 2%। পড়ে যাবে মানে মাইনাস হবে, কমে যাবে। তাহলে কমে গেলে আমরা লিখছি 60% ক্যাপাসিটি লেভেল, 200 টাকার 2% কমাইয়া দিছি। কমানোর সিস্টেম দুই রকম, এভাবেও কমাতে পারেন, ডিরেক্ট এভাবেও কমাতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আবার ইনস্ট্রাকশন দেয়া আছে অনুচ্ছেদের মধ্যে যে 80% যদি উৎপাদন করে তখন কমে যাবে 5% কাঁচামালের দাম। তখন আমরা কাঁচামালের দাম 5% কমাইয়া ফেললাম। তখন আমাদের এভাবেও কমাইলাম বা এখানে কমাইলাম। যেহেতু কমাইতে বলছে তাই আমরা বিয়োগ করছি। বিয়োগ করছি, যদি আমাদেরকে বাড়াইতে বলতো তাহলে যোগ করতাম, যেমন ম্যাটেরিয়াল বাড়াইতে বলছে তাই যোগ করছি। এতটুকু ওয়ার্কিং এর পরে ফ্যাক্টরি ওভারহেডের ওয়ার্কিং। ফ্যাক্টরি ওভারহেডের ওয়ার্কিং করার জন্য মনে রাখতে হবে ফিক্সড এবং ভেরিয়েবল দুইটা মিলে যোগফল হয় 100%। আর ফিক্সড আর ভেরিয়েবল 100% হলে ইনস্ট্রাকশন কি দেয়া আছে দেখেন, অ্যাডমিন ফ্যাক্টরি ওভারহেড কারখানার উপরিব্যয়, সেটা বলছে 30 টাকা। আর ব্র্যাকেটে বলে দিচ্ছে 40% ফিক্সড। তাই একটু আগেই বললাম ফিক্সড আর ভেরিয়েবল মিলে 100। তাই ফিক্সড জি যদি 40 হয়, ভেরিয়েবল হবে 60। তাহলে আমরা লিখলাম ফিক্সড কস্ট পার ইউনিট লেখা 30 টাকার 40% 12 টাকা। আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট 30 টাকা 60% 18 টাকা। একই কনসেপ্টে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট করছে। হয়েছে না এবার? জি স্যার। জি স্যার। চলেন সামনের দিকে আগাই। এখন আমাদেরকে বাজেট বানাইতে বলছে। দেখেন তো এই অঙ্কে সেলিং প্রাইস আছে না নাই? আছে। সেলিংটা আমরা বের করলাম। আছে, হ্যাঁ সেলিং প্রাইস আছে, রাইট। প্রশ্নেই দেওয়া আছে 200 টাকা, পরে আরো দুইটা আমরা বের করছি। যে জি অঙ্কে সেলিং প্রাইস দেওয়া থাকবে ওই অঙ্কের বাজেটে প্রফিট পর্যন্ত করতে হবে। বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, আরেকটা বিষয় মনে রাখেন,
ফ্লেক্সিবল বাজেট দুই ফরম্যাটে তৈরি করা হয়। একটাকে বলা হয় কন্ট্রিবিউশন ফরম্যাট, আরেকটাকে বলা হয় স্টেটমেন্ট ফরম্যাট। কন্ট্রিবিউশন ফরম্যাট একভাবে করব, স্টেটমেন্ট ফরম্যাট আরেকভাবে করব। স্টেটমেন্ট ফরম্যাটটা কস্ট শিট অনুপাতে হয়, আর কন্ট্রিবিউশন ফরম্যাটটা সেল বেস করে হয়। আমি দুইটা অঙ্ক দুই ফরম্যাটে করে দেখাবো। আমরা এখন যেটা করতেছি সেটা হলো গতানুগতিক নিয়ম, স্টেটমেন্ট ফরম্যাট। কন্ট্রিবিউশন ফরম্যাট সাধারণত করতে হয় না। প্রশ্ন যদি কখনো উল্লেখ করে দেয় প্রিপেয়ার এ মার্জিনাল কস্ট স্টেটমেন্ট বা ফ্লেক্সিবল বাজেট উইথ ইউজিং দ্য কন্ট্রিবিউশন ফরম্যাট, তখন করতে হয়, এছাড়া করতে হয় না। তাহলে এই অঙ্কে যেহেতু কন্ট্রিবিউশন ফরম্যাট বলেনি, তাই আমরা কন্ট্রিবিউশন ফরম্যাটে সাজাবো না। সেম অঙ্ক আমি চ্যাপ্টার শেষ করে একটা অঙ্ক আমি কন্ট্রিবিউশন ফরম্যাটে আপনাদের দেখায় দিব। তাহলে যদি স্যার কখনো এখানে কি বলছে? প্রিপেয়ার এ মার্জিনাল কস্ট স্টেটমেন্ট শোয়িং এখানে দা। জি প্রান্তিক ব্যয় বিবরণী তৈরি করতে বলছে, প্রান্তিক ব্যয় বিবরণী অর্থাৎ ফ্লেক্সিবল বাজেট, নমনীয় বাজেট তৈরি করতে বলছে, যেখানে শোয়িং দেখাও, টোটাল কস্ট মোট ব্যয় দেখাও, প্রফিট দেখাও। মোট ব্যয় দেখাইতে বলছে, প্রফিট দেখাইতে বলছে। আচ্ছা, তাহলে আমরা এখন যে কাজটা করব, বাজেটের জন্য ছক আঁকবো। চলেন শুরু করি বাজেটের জন্য ছক। স্যার কয়টা ঘোরা? বাজেটের জন্য ছক করবেন, কয়টা ক্যাপাসিটি আমাদের? তিনটা। 3টা। তাহলে বিবরণ টাকার গড় কয়টা হবে? তিনটা। 3টা। হ্যাঁ, বুঝে বুঝে করতে হবে। পরীক্ষার হলে তো আমি থাকতাম না, তো বুঝে করতে হবে। দেখেন, এই হলো বিবরণ টাকার গড়, 3টা করলাম। এই 3টার মাঝখান থেকে ডিভাইড করছি। স্যার 3টার মাঝ ক্যাপাসিটি লেভেল কি 50%, 60% আর 80%? জি জি, ক্যাপাসিটি লেভেল 50%, 60%, 80%। এই অঙ্কে আচ্ছা। 3 ক্যাপাসিটি লেভেল। আচ্ছা, ছকের উপরে লেখাটা আমি লিখলাম না, ওটা হলো ফ্লেক্সিবল বাজেট, ওটা লিখবেন। কোনো কোম্পানির নাম টাম নাই, ওগুলা লাগবে না। আমরা ডিরেক্ট এখান থেকে শুরু করলাম। এখানে লিখবো ক্যাপাসিটি লেভেল, CAPA, ক্যাপাসিটি লেভেল। প্রথমটা 50%, 50%-এ কয় হাজার ইউনিট ছিল? 10,000। এটা 10,000। ওয়ার্কিং এক দেখে দেখে বলবেন, ওয়ার্কিং এক দেখে দেখে। তারপরে 60%-এ কয় হাজার ছিল? 12,000। 12। 12,000 ইউনিট। এরপর হলো 80%-এ ছিল 16,000। 16,000 ইউনিট। এই হলো 3টা ক্যাপাসিটি লেভেল। এইটুকু করলাম ওয়ার্কিং এক দেখা দেখা। এখন আমরা বাজেট শুরু করে দিব। চলেন, এতটুকু কি সবার লেখা হয়েছে? যারা আছেন জি এখানে, স্যার। যারা আছেন সবাই আশা করে লিখছেন। চেষ্টা করবেন কেউ ক্লাস মিস না দিতে, তাহলে ভালো হবে সবার জন্য। চলেন আমরা শিরোনাম লিখি। প্রথম শিরোনাম হলো ভেরিয়েবল কস্ট। প্রথম শিরোনাম ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট মানে পরিবর্তনশীল ব্যয়। এই ভেরিয়েবল কস্টের মধ্যে প্রথমে লিখবো ম্যাটেরিয়াল কস্ট। ম্যাটেরিয়াল কস্ট এটা ওয়ার্কিং 2 দেখে লিখবেন। দেখেন, এট দ্য রেট অফ টাকা 100, সেমিকোলন দিয়ে পরেরটা টাকা হলো 102, আবার সেমিকোলন দিয়ে পরেরটা টাকা, বলেন কত? 105। আমি কি এতটুকু বুঝাইতে পারছি? এটা কমা কমা দিয়ে লিখবো। হ্যাঁ, কমা কমা দিয়ে, সেমিকোলন দিয়ে লিখছি। এতটুকু কি সবাই বুঝতে পারছেন? স্যার আর একটু বুঝাই দেন। এটা ওয়ার্কিং একে যান। ওয়ার্কিং একে দেখেন ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট লিখছি, ওয়ার্কিং একে পাইছেন? জি স্যার। ওইখানে দেখেন 50, 60, 80 তিনটা রেট বের হয়েছে না? জি স্যার। এখন আমি এখানে লিখছি ম্যাটেরিয়াল কস্ট লেখা এট দ্য রেট অফ টাকা লেখা, তিনটা রেট লিখছি, পরপর তিনটা রেট। 100, 102, 105। জি। এখন 100 কত পার্সেন্টের জন্য বলেন তো আমারে? 10,000। 50% এর লিগা। 50%, মানে 10,000-এর জন্য। তাহলে 100 দ্বারাই 10,000-কে গুণ করবেন।
এবারে বলেন তো 102 কত পার্সেন্টের জন্য? 60%, 12,000। তাহলে 12,000 ইন্টু 102, একটু গুণ করেন তো। 12,000 ইন্টু 102। তার আগে প্রথমটা করে লই। 12,24,000। 12,24,000। 12,24,000। 12,24,000। 12,24,000। আচ্ছা, তারপরেরটা তো মনে হয় বুঝছেন। 16,000 ইন্টু 105, 16,80,000 গেল ম্যাটেরিয়াল 5 কস্ট। হবে না, 105 হবে না স্যার? 105ই তো বললাম, 105 দ্বারাই গুণ করছি। এবারে লিখেন লেবার কস্ট। স্যার স্যার আমরা 16,000 এতটুকুই পারবো। 105 দিয়ে গুণ করলে তো 1,68,000 হয় না? এমনে ও, করলে হইব? এমনে করলে হইব? কোন 16 তো? লাখ হুম, এমনে করলে হইব? 16,000-কে 105 দ্বারা গুণ করলে 1,68,000 হইলে কেমনে হইব? 16,80,000 হবে। জি, 16,80,000। একটু ভালো করে শূন্য, একটা শূন্য কম দিছো, 1600 দিয়া লাইছো, 1600 দিয়ে গুণ করছো। আচ্ছা স্যার চলো সামনে ধরেন লেবার কস্ট। বলেন তো কোশ্চেন থেকে লেবার কত টাকা? 30 টাকা। হ্যাঁ, লেবারের রেট কিন্তু একটাই, তাই 30 টাকা। তাহলে মনে হয় বুঝছেন যে সবগুলোকে 30 দ্বারা গুণ। 10,000 ইন্টু 30, 10,000 ইন্টু 30 মানে 3 লাখ। 12,000 ইন্টু 30, 3 × 12 = 36, 3,60,000। 16,000 ইন্টু 30, 16,000 ইন্টু 30 কত হইলো? 80,000 হইতো না। 4,80,000। 16,000 ইন্টু 30 পাইছেন? 4,80,000। 4,80,000, রাইট। স্যার আমরা একটু উঠাই নিই স্যার, বুঝতে পারে অসুবিধা হয়। আমার সাথে সাথে উলাই ফেলবেন। তার সাথে সাথে তো উঠানো যায় না স্যার, আপনি তো মুখে যোগ বিয়োগ করে ফেলতে পারেন, আমরা তো স্যার কাউন্ট করতে হয়। ঠিক আছে, উঠান, চট করে উঠায় ফেলেন। উঠানো হয়েছে। তারপর কি 3,00,000, 3,60,000, 4,80,000, 3,00,000, 3,60,000, 4,80,000 কিভাবে পাইছে? 30 দ্বারা গুণ করে পাইছি। আচ্ছা চলেন এরপরে লেখেন ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডের জন্য ওয়ার্কিং 4-এ যান। ওয়ার্কিং 4-এ দেখেন, ফ্যাক্টরি ওভারহেডের একটা অংশ ছিল ভেরিয়েবল, একটা অংশ ছিল ফিক্সড। আমরা হুম, শিরোনামটা লিখছি হলো ভেরিয়েবল। শিরোনামটা কি লিখছি বলেন তো? ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবলের রেটটা আমাকে বলেন। 18। 18 টাকা। 18। ভেরিয়েবলের রেট 18, রাইট। চলেন তাহলে আমরা এবার গুণ করি। 10,000 ইন্টু 18। 1,80,000। হ্যাঁ, তারপরে 12,000 ইন্টু 18। 2,16,000। 2,16,000। 2,16,000। এরপরে হলো 16,000 ইন্টু 18। 2,88,000। 2,88,000। তাহলে আমরা এটা লিখলাম ফ্যাক্টরি ওভারহেড। এরপরে আমরা কি লিখবো আপনারা মনে হয় পারবেন। অ্যাডমিনিস্ট্রেটিভ। জি, ওভারহেড। এটা ওয়ার্কিং 5-এ ছিল, 5 থেকে আমাকে রেট বলেন কত টাকা রেট। ভেরিয়েবলের রেটটা বলবেন। 10 টাকা। ভেরিয়েবলের রেট 10 টাকা, রাইট। তাহলে চলেন এটা দ্বারা গুণ করি। তাহলে 10,000-এ 10 দ্বারা গুণ, 1 লক্ষ। 1,20,000, 1,60,000। এটার কাজ শেষ। আমরা এখানে অনেকে আছেন, চটপট 3 জনে 3টা কইরা ফেলেন। তো যোগ করব। জি, টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট। স্যার হলো 15,80,000। এটা কোনটা? প্রথমটা? প্রথমটা। প্রথমটা একজনে করছে 15,80,000, পরেরটা আরেকজনে করেন। 19,20,000। দ্বিতীয়টা হলো 19,20,000। দ্বিতীয়টা 19,20,000।
এরপরে তৃতীয়টা স্যার 26,08,000। 26,08,000। 26,08,000 যোগ করে পাইছি এগুলো আমরা। চলেন আমরা ভেরিয়েবল করলাম, এখন আমাদের কাজ হলো ফিক্সড অংশ করা। চলেন শিরোনাম দেই ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট শিরোনাম। ফিক্সড কস্টের মধ্যে প্রথমে লিখবেন ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড এটা ওয়ার্কিং চার থেকে আমাকে বলেন ফ্যাক্টরি ওভারহেডের রেটটা কত হয়েছিল? তো ফ্যাক্টরি ওভারহেডের কস্ট 12 টাকা। 12 টাকা। চলেন আরেকটা লিখি অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। 26,08,000। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের রেট কত হয়েছিল? স্যার জি, 10 টাকা। তো ফ্যাক্টরি ওভারহেড অ্যাডমিনিস্ট্রেটিভ রেট এদিকে, হচ্ছে 10 টাকা। 10 টাকা। বলেন। ফ্যাক্টরি ওভারহেড এদিকে ব্র্যাকেটে 40% ফিক্স দেওয়া আছে, তাহলে 40% যেটা আছে এটা ফিক্সড না, ওই জি জি, ফিক্সড কস্ট পার 40%। ইউনিট না? জি, তাহলে ফিক্সড কস্ট পার ইউনিট। 30-এর সাথে যদি আমরা 40% গুণ করি তাহলে 12 টাকা হয়, 3 4 12। ছোটবেলা শিখছিলাম। তাহলে এখন কি এই টাকাটা ওই যে 10,000 ইউনিটের সাথে গুণ করব? জি, গুণ করব আগে। মানে হয়েছে, কোশ্চেনের সমাধান শেষ? জি পাইছেন? স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে ফ্যাক্টরি ওভারহেড ভেরিয়েবলের ওয়ার্কিং চারে বের করে রাখছিলাম 12 টাকা। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ফিক্সড অংশটা বের করে রাখছিলাম ওয়ার্কিং 5-এ 10 টাকা। ওয়ার্কিং থেকে নিয়েছি, আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের কাজ কি দেখেন, আমাদের বাজেটটা কয় হাজার ইউনিটে ছিল? 10,000। স্যার 10,000 10,000। ইউনিটের। তার মনে রাখেন, ফিস কি বাড়ে কখনো? গত লাস্ট ক্লাসে শিখাইছিলাম, ফিস কি কখনো বাড়ে না, স্থির না থাকে? স্যার। না, তাহলে ঠিক আমরা আছে। 10,000 দ্বারা গুণ করব। তাহলে 10,000 ইন্টু 12, 1,20,000। 1,20,000। সব জায়গায় সব 20,000। সব ঘরে তাহলে 1,00,000 কত হাজার হবে? 1,20,000। 20,000। এরপরে হলো 10,000 ইন্টু 10, 1 লক্ষ। 1,00,000। সব ঘরে 1,00,000 টাকা। এটা দ্বারা আমরা এটা বুঝতে পারতেছি দেখেন, যে মনে করেন ফ্যাক্টরি ওভারহেড ফিক্সড অংশ যেটা, সেটা হলো কারখানার ভাড়া। কারখানায় পণ্য বানান বানান না, তালা মেরে রাখেন, বন্ধ করে রাখেন, অথবা ক্যাপাসিটি বাড়ান, দিন রাত 24 ঘন্টা বানান, কারখানার ভাড়া সেম থাকবে। আপনি যে কারখানায় 10,000 পণ্য বানাবেন, তা 10,000 পণ্য বানাইলেও আপনার কারখানা ভাড়া দিতে হবে 1,20,000, অথবা কারখানার ম্যানেজারের বেতন 1,20,000। আপনি ওই ম্যানেজারকে দ্বারাই যদি নির্দেশ দিয়ে 12,000 পণ্য বানান, তার বেতন 1,20,000ই, সে আর বাড়াইয়া নিবে না। ঠিক একই রকম ভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ এর ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য। ফিক্সড বলতে আর কিছু নাই। তাহলে আমরা এটা যোগ করব। এটা বি নাম্বার দিয়া আমরা লিখতে পারি টোটাল ফিক্সড কস্ট। স্যার আগের অঙ্কটা আপনাকে ফিক্সড পুরাটা কস্ট। ঘর রাখতে হয় না? হ্যাঁ আগে দেন, এটা যেরকম আপনার করছিলাম। ইচ্ছা। আপনার ইচ্ছা। এমনি পুরাটা দাগ দিবেন? এটার কথা বলতেছেন? এরকম পুরা দাগ দেওয়া? সুতরাং টোটাল কস্ট এ প্লাস এর- বি। এরকম বলছেন? এরকম দেখেন তো, এটি বলতেছেন? স্যার দেন, আপনার সমস্যা কি, এটা দিতেই তো পারি। তাহলে যোগ করলে 2,00,000 কয় 2 হাজার? লাখ 20,000। 2,20,000। 2,20,000 হইল। এরপরে আমরা সি নাম্বার দিয়ে লিখবো টোটাল কস্ট। টোটাল কস্ট ব্র্যাকেটে লিখে দেব এ যোগ বি। টোটাল কস্ট ব্র্যাকেটে লিখে দেব এ যোগ বি। তাহলে আপনারা বুঝছেন, এই যে এ নাম্বার আর এটা হলো বি নাম্বার, এখন যোগ করব। তাহলে দেখেন 15,80,000 আর হলো 2,20,000, 16,00,000, 18,00,000। 17, 18,00,000। 10,000 পণ্য বানাইতে মোট ব্যয় হয় 18,00,000 টাকা। এরপরে এটাকে করি, 19,20,000 কত হয়? 21,40,000। 21,40,000। ডাবল ঘর হবে। তারপরেরটা 26,00,000, 28,00,000, 28,000, 28,00,000, 28,000। এরপরে
আমরা লিখবো সেলিং প্রাইস ডি নাম্বার দিয়া কত লিখবো। 12,000 না? কোনটা 12,000? দ্বিতীয় ঘরে 60% ঘরে কত? 12,000 ইউনিট। তার টোটাল যোগটা A প্লাস বি 1,92,000। 21,40,000 হয়েছে। 1,92,000 না, একটু খেয়াল করো। 19,20,000, 19,20,000, 2,20,000, 20,000, 20,000, 40,000, আর 19,00,000, 20,00,000, 21,00,000, 21,40,000। আর এটা হলো 26,08,000, 2,20,000, 20,000, 8,000 হলো 28,000, 26,00,000, 2,00,000 মানে 28,28,000 হইলো। 8,000। আমি আমি নিচে থেকে মুছে উপরে লিখবো। নিচের অংশ মুছে ফেললাম, উপরের অংশ এটুকু আমি নিচের অংশটা উপরে নিয়ে আসবো। এতটুকু হইলো সবার? জি স্যার। চলেন সামনের দিকে আগাই আমরা। এখন এই যে নিচে যে লেখাটা লিখছি সেটা আমি একটু উপরে লিখে নেব যাতে আপনাদের বুঝাইতে সুবিধা হয়। ডি নাম্বার কি লিখলাম আমরা বলেন তো? টোটাল কস্ট। সেলিং প্রাইস। না, টোটাল কস্টটাই আমি এখানে লিখতে চাই, মানে স্যার ওটা শুরুতেই। তো সি নাম্বার টোটাল কস্টটা। টোটাল সি কস্ট সি নাম্বার, নাম্বারটা। জি ওইটাই আমি উপরে উঠায় নিই। তাহলে টোটাল কস্ট হইলো 18 লাখ, 21 তারপরে লক্ষ হইলো 40,000, 21,40,000, 28 লক্ষ 28,000। 28,000। এই হলো টোটাল কস্ট। আর নিচের অংশগুলো এবার মুছে দিতে পারি। আচ্ছা গেল, এতটুকু হইলো। এখন বাকিটুকু আমরা সমাধান শেষ করব। দেখেন তাহলে পরে ডি নাম্বার দিয়ে লেখেন সেলিং প্রাইস। সেলিং প্রাইস এটা ওয়ার্কিং নাম্বার 2 তে যান। ওয়ার্কিং নাম্বার 2 এ দেখেন প্রথম সেলিং প্রাইস হলো 200 টাকা। পরে কত? পরে 196। তারপরে 190। হ্যাঁ, এটা কি পাইছেন সবাই? ওয়ার্কিং 2 এ সেলিং প্রাইস পার ইউনিট ওয়ার্কিং 2 এ বের করে রাখছিলাম ওয়ার্কিং 2 এ না 50%। 3 এ? 2 এ না 3 এ মনে নাই? 3 এ। 3 এ, 3 এ। 3 নম্বরে ওয়ার্কিং স্যার। 3 এ, রাইট, ওয়ার্কিং 3 এ। 3 নাম্বার ওয়ার্কিং এ সেলিং প্রাইস পার ইউনিট বের করে রাখছি। 200 প্রথমে টাকা 50% এর জন্য 200, 60% এর জন্য 196, 90 80% এর সময় 190। 90। তাহলে গুণ কেমনে হবে এটা মনে হয় বুঝছেন যে জি স্যার। 10,000 ইন্টু 200, 10,000 ইন্টু 200 গুণ করলে হয় 20 লাখ। লাখ। বুঝতে পারছি তো? জি স্যার। আচ্ছা 12,000 ইন্টু 200 গুণ করেন তো। না 200 না তো, 196। 12,000 ইন্টু 196 গুণ করেন। 23,52,000। 23,52,000। 52,000। এরপরে এখানে 52, তিনটা যে অ্যামাউন্ট আছে তিনটা কি তিনটাকে দিয়ে গুণ করবো না? জি 23,52,000 বলছেন, 12 না 52, 23,52,000। আচ্ছা এখন 16 লাখ ইন্টু 190, 30,40,000। 16,000। 30,40,000। এটা হলো সেল। তাহলে দেখেন তো কারখানায় পণ্য 10,000 বানাইয়া খরচ কত? 18 লাখ। খেয়াল করেন 10,000 পণ্য বানাইয়া কারখানা চালাইছি 50%। মনে করেন সকাল 6টায় কারখানা চালু দিছে, দুপুর 12টায় ছেড়ে দিছে। আমাদের কারখানার শিফট হলো মনে করেন সকাল 6টা থেকে শুরু কইরা 6 AM থেকে শুরু কইরা 6 PM পর্যন্ত। মনে করেন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের কারখানাটা। এখন আমি যদি 50% চালু রাখি তার মানে শ্রমিকদেরকে আমি 12টা বাজে ছাইরা দিই, দুপুর 12টায় ছাইরা দিই। যদি আমি 50% ক্ষমতা ব্যবহার করি কারখানা, তখন আমি পণ্য বানাই 10,000, আর ওই 10,000 পণ্য বানাইতে আমার ব্যয় হয়েছে 18 লাখ। আর ওই 18 লাখ টাকার পণ্য আমি বিক্রি করছি কয় লাখ? 20 লাখ। 20 তাহলে লাখ। লাভ লাভ করছি কয় লাখ বলেন তো? 2 লাখ। তাহলে বুঝছেন তো এখানে প্রফিট 2 লাখ। 2 লাখ বলছেন, এটা আগে লেখালই পরে বিস্তারিত লিখবো। এই হলো 2 লাখ প্রফিট। আচ্ছা এবার দেখেন যদি আরেকটু বাড়ায়া করি 60,000, তখন খরচের পরিমাণ 21,40,000 আর বিক্রয়ের পরিমাণ 23,52,000।
তাহলে হুম লাভের পরিমাণ কত? 22 23 দুই 2 লাখ লাখ। বারো 2 লাখ কত? 12। 2,12,000। আচ্ছা, আবার 16,000 যদি উৎপাদন করি তখন খরচের পরিমাণ 28,28,000 আর বিক্রি করি হলো 30,20,000। এটারও লাভের পরিমাণ 2,12,000। তাহলে এটাকে স্যার আমরা এটা বলবো কি কি, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করবো স্যার? এই যে আমি এখন লিখতেছি দেখো। আচ্ছা, আমি স্যার যদি এটা এখানে মাইনাসে লিখি আছে স্যার। পি মাইনাস স্যার সি, আবার একটু বুঝাবেন স্যার? মাইনাসে আসে না, একটু খেয়াল করেন আমার সাথে, আমাকে শেষ করতে দেন। দেখেন আমি কি লিখছি, প্রফিট সমান ডি মাইনাস সি, অথবা এমনি লেখেন সেলস মাইনাস টোটাল কস্ট। এবার কি জি বুঝছেন? জি স্যার। তাহলে কি মাইনাসে আসছে? ক্যালকুলেটরে আগে সেল লিখবেন, পরে টোটাল কস্ট লিখবেন, জি স্যার। তাহলে এটা আমাদের প্রফিট আসছে। আচ্ছা, এরপরে শেষ এতটুকু হইলো, আর লাস্ট একটা লাইন আমরা করব এই অঙ্কের জন্য। যদি স্যার এই এটা কি অঙ্কটা, ক্লোজ করে দিব, যে টাকাটা বের হয়েছে 2 লক্ষ হ্যাঁ 2 লক্ষ হ্যাঁ, এখানে ক্লোজ করব, তারপরে নিচে আরেকটা লাইন লেখার মতো আমরা স্পেস দিব, এতটুকু রাখবো, একটু স্পেস রাখবো আরেকটা লাইন লেখার জন্য। কারণ এখানে যদিও চাইনি, তারপর আমি জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য। তাহলে আমাদের প্রফিট পর্যন্ত বাজেট শেষ। দেখেন তো আমাদের রিকোয়ারমেন্টের দিকে যান। এতটুকু জি সবার স্যার। তোলা হয়েছে না? আশা করি সবাইকে তুলছেন এতটুকু। জি স্যার। তাহলে খেয়াল করেন, একদম শেষের লাইনটা দেখেন, প্রিপেয়ার এ মার্জিনাল কস্ট স্টেটমেন্ট, একটা প্রান্তিক ব্যয় বিবরণী তৈরি করেন, মানে নমনীয় বাজেট তৈরি করেন, শোয়িং যেখানে দেখান টোটাল কস্ট। দেখেন তো আমরা টোটাল কস্ট দেখাইছি না দেখাই নাই? জি স্যার দেখাইছি। দেখাইছি। এন্ড প্রফিট দেখেন তো আমি প্রফিট দেখাইছি না দেখাই নাই? দেখাইছি। তাহলে আমাদের বাজেট কাজ শেষ না? এই স্যার অঙ্কের আরেকটা রিকোয়ারমেন্ট মান্থলি শেষ। ক্যাপাসিটি লেভেল। এই যে তিনটা, এই একটা ক্যাপাসিটি, একটা ক্যাপাসিটি, একটা ক্যাপাসিটি, তিনটা ও ঘর। স্যার অঙ্ক তো বুঝছি। তাহলে তিনটা ঘর দিয়ে অঙ্ক তো শেষ, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখন আমি এখানে একটু বাড়তি করাইতে চাচ্ছি, সেটা হলো অনেক সময় জিজ্ঞেস করবে তিনটার মধ্যে কোনটা বালা। বুঝতে পারছি? জি ভালো মন্দ জিজ্ঞেস করবো, আমাদের যে সিদ্ধান্ত নিত, মনে করো ম্যানেজার 3 ভাবে বাই করলো। ম্যানেজার দেখলো 50%-এ 2 লাখ টাকা লাভ, 60%-এ 2,12,000, 80%-এও 2,12,000। এখন কারখানা কত পার্সেন্টে চালু রাখবো? মনে রাখবেন, যার মুনাফা সবচেয়ে বেশি সেটা হলো চালু রাখবে। মুনাফার হার, মুনাফার টাকা না, টাকার পরিমাণ না, বিক্রয়ের পরিমাণের মুনাফার হার। তাহলে আমরা এখানে লিখবো পার্সেন্টেজ অফ প্রফিট। এখানে আরেকটা লাইন, এটা কিন্তু বাড়তি, এই অঙ্কের জন্য বাড়তি করতেছি। তারপরে লেখেন পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস। পার্সেন্টেজ অফ প্রফিট অন সেল, বিক্রয়ের উপরে মুনাফার শতকরা হার। পার্সেন্টেজ অফ প্রফিট অন সেল, বিক্রয়ের উপর মুনাফার শতকরা হার। কত পার্সেন্ট মুনাফা হইলো বিক্রয়ের উপরে? দেখেন কার উপরে বলছে বলেন তো? বিক্রয়ের উপরে। কি বাই করব? মুনাফা। তাহলে দেখেন আমাদের প্রথমটা মুনাফা কত বলেন তো? 2 লক্ষ টাকা। আর বিক্রয় কত? 1 লক্ষ 1,80,000 টাকা। মিছা কথা। বিক্রয় 2 কত? লাখ 2,20,000। বিক্রয় হলো 20 লাখ। 20 লাখ। 20 লাখ। চলেন এটার অ্যান্সার বাই করেন। হ্যাঁ। কি করব? 2 লক্ষকে 20 লাখ দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে 100 দ্বারা গুণ করব, তাহলে আমাদের শতকরা হার বের হয়ে যাবে। এটার একটা পার্সেন্ট বাই করেন। আবার এটাকেও একই রকম ভাবে, আরে স্যার 10%। প্রথমটা 10%। চলেন এই তিনটা পার্সেন্ট বাই করি। তাহলে প্রথমটা 10%। স্যার প্রথমটা কত লিখছেন স্যার? প্রফিট পার্সেন্টেজ, পার্সেন্টেজ অফ প্রফিট অন সেল, বিক্রয়ের উপর মুনাফা শতকরা হার। উপরে লিখছি মুনাফা, নিচে লিখছি হলো সেল। এটার একটা সূত্র, সূত্রটা আমি এই যে লেখা দিই, উপরে হলো প্রফিট ডিভাইডেড সেলস ইনটু 100। হ্যাঁ, পরেরটা 9.01। 9.01, মানে 9%, সোজা হিসাব 9.01%। এটাকে বুঝছেন? কে জানি কি জিজ্ঞেস করলেন, এতটুকু বুঝছেন?
উপরে হলো প্রফিট, নিচে হলো সেল, সামনে গুণ 100। 100%। জি, এটা হয়েছে কিনা দেখেন। আমরা কি এতটুকু বুঝতে পারছি? Yes, sir. পরেরটা বাই করেন তো, এই পার্সেন্টেজটা কত, শেষের পার্সেন্টেজটা কত? 6.97। 6.9। জি স্যার। 9-7। 6.997। ওই 7 তাহলে 7 দিয়ে দিই। 6.97%। হ্যাঁ, দিতে পারি, সমস্যা নেই। 6.97%। আচ্ছা, মুনাফা কি বেশি করতে চায় কোম্পানি না মুনাফা কম করতে চায়? মুনাফা বেশি করতে চায়। তাহলে মুনাফার হার সবচেয়ে বেশি কে? 10%। 10%। তাহলে কোম্পানি 50%ই ম্যানেজ করবে, কোম্পানি 50% কারখানা চালু রাখবে। কেন? কারণ এখানে মুনাফা বাড়ছে 12 লাখ। দেখেন 50%-এ 2 লাখ ছিল, কিন্তু 60%, 80% কিন্তু 2,12,000 হয়েছে। এই 2,12,000, যদিও 12,000 বাড়ছে, কিন্তু আমাদের খরচও তো সাথে সাথে বাড়ছে। তাহলে মুনাফা বিক্রয় অনুপাতে সবচেয়ে ভালো মুনাফা হলো 50%। কারখানাটা 50% চালু রাখাটাই ভালো। আমি কম উৎপাদন করে বেশি মুনাফা করব, সেটাই আমার জন্য এখানে কারখানাটা ভালো। যদি এইটুকু, যদিও এই অঙ্কটাই বলেনি, যদি এই অঙ্কে এতটুকু বলে যে কোনটা তুমি চুজ করবা, যদি এমন বলে হুইচ ক্যাপাসিটি লেভেল উড ইউ রিকমেন্ড বাই এ কোম্পানি, একটা কোম্পানির জন্য তুমি কোন লেভেলটাকে সুপারিশ করবা, একটা কোম্পানির জন্য কোন লেভেলটা, তুমি একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজার হিসাবে তুমি কোম্পানির কোন ক্যাপাসিটায় উৎপাদন করবা। কোম্পানির কাছে বড় বড় অর্ডার আসবে, একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে বড় বড় অর্ডার আসবে। হ্যাঁ, একটা আসবে মনে করো ফ্রান্স থেকে, আরেকটা আসলো ইতালি থেকে, আরেকটা আসলো ফিনল্যান্ড থেকে। এখন তুমি কোন অর্ডারটা নিবা? সেম প্রোডাক্টের আসছে, সবই শীতকালীন পণ্য, সবই শীতকালীন। তোমাকে দেখতে হবে কোন বায়ারের অর্ডার গ্রহণ করলে তোমার মুনাফা সর্বোচ্চ হয়, তোমার ক্যাপাসিটি কোনটার সাথে অ্যাডজাস্টেবল। তাহলে ওইটাকে নিয়ে আমরা নির্ণয় করব। তাহলে এখানে দেখলাম যে 50% ক্যাপাসিটি, মনে করেন যে আমি এটা বুঝাই যে 50% মনে করেন আমেরিকা থেকে অর্ডার আসছে, 50% ক্যাপাসিটি 10,000 পণ্য নিব। আবার ফ্রান্স থেকে বলছে 12,000, আর রাশিয়া থেকে বলছে হলো 16,000 নিব। দেখেন রাশিয়ায় 16,000 বেচে লাভ করব 12 লাখ, কত? 2,12,000। ফ্রান্স আবার ফ্রান্সও বিক্রি করে 2,12,000 মুনাফা। পণ্য কিন্তু বেশি বেচতে হবে, আর বেশি পণ্য বেচতে গেলে, বেশি পণ্য বানাইতে গেলে, বেশি পণ্য বেচতে গেলে খরচের পরিমাণও বাড়বে, শ্রমিকরা বেশি বেশি মজুরি দাবি করবে, কাঁচামাল বাড়বে, আমাদের ওয়ার্কিং আওয়ার নষ্ট হবে, বেশি সময় কাজের, এই কাজটা করতে বেশি সময় লাগবে। যেহেতু এই বেশি সময় লাগবে, কিন্তু মুনাফা তো ওই অনুপাতে বেশি হচ্ছে না। তার থেকে আমি যুক্তরাষ্ট্রের অর্ডারটা রেখে ওই ফাঁকে অন্য কোম্পানির, অন্য দেশের আরেকটা অর্ডার অ্যাডপ্ট করার চেষ্টা করব, কারখানাতে আমি আরেকটা অর্ডার ঢুকায় ফেলবো। এটার মধ্যে মুনাফা আমার সবচেয়ে বেশি হচ্ছে। আচ্ছা, তাহলে এরকম হইতে পারে এরকম। এখন এইটার মতো যে অঙ্কগুলো আছে সে অঙ্কটা লিখে নেন, এটা অবশ্যই বাসায় আমাকে করে দেখাবেন। এরপরে আমাকে জিজ্ঞেস করেন যে এই কোশ্চেনের মধ্যে কোনো সমস্যা নেই। 6 লিখে নেন, 6-7 লিখে নেন সবাই, 6-7 বাসায় করবেন। 6-7 দেখেন এই অঙ্কটার মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা। নাই কারো কোশ্চেন না? না স্যার। আচ্ছা, যদি কোশ্চেন নাই, আমরা 10 মিনিটে আরেকটা অঙ্ক করতে পারবো। 10 মিনিটে আজকে লাস্ট অঙ্ক। চলেন আমরা 3 নম্বর অঙ্কে যাব। আমি এটা মুছে ফেললাম, 3 নম্বর অঙ্ক। আমি খুব দ্রুত 5 মিনিটে অঙ্কটা বুঝাবো, আর বাকি 5 মিনিটে অঙ্ক সমাধান করব। ফ্লেক্সিবল বাজেটের এটা আমাদের সেকেন্ড ক্লাস, আমাদের থার্ড ক্লাসে প্রায় শেষ করে ফেলবো ফ্লেক্সিবল বাজেট চ্যাপ্টার। জি স্যার। আচ্ছা, দেখেন কি বলছে। 3 নম্বর অঙ্ক, the statement given below the flexible budget, given the flexible budget at 60% capacity, আমাদের বলছে যে একটা বিবরণী দেওয়া আছে, সেই বিবরণীতে একটা বাজেট দেওয়া আছে, যে বাজেটটা হলো 60% ক্যাপাসিটি লেভেলের। প্রিপেয়ার এ টেবুলেট স্টেটমেন্ট, টেবুলেট মানে হলো একটা তালিকা, বিবরণী তৈরি করে। স্টেটমেন্ট একটা বিবরণী তৈরি করো যেখানে ফ্লেক্সিবল বাজেট দেখাইতে বলছে, বাজেট ফিগার
75% ক্যাপাসিটি, 90% ক্যাপাসিটি। একটু আগে যে অঙ্কটা করলাম ওই অঙ্কটার সাথে অনেকটা সাদৃশ্য। আগের অঙ্কটায় যেরকম ছিল এখানে ওই রকম। 60% বাজেটটা দেয়া আছে, আমাদেরকে তৈরি করতে বলছে 75%, আর একটা হলো 90%। তারপর দেখো, হোয়েন নো ইন্ডিকেট হ্যাভ বিন টেক অন ইয়োর ক্লাসিফিকেশন এক্সপেন্স বিটুইন ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল ওভারহেড। আমাদেরকে বলছে আমরা যে বাজেটটা বানাবো এই বাজেটটার মধ্যে যে আমরা ভাগ করব, শ্রেণীবিন্যাস করবো, এই শ্রেণীবিন্যাসটা দুইটাই হইতে হবে, এর বেশি না। একটা হলো ফিক্সড, একটা হলো ভেরিয়েবল। যেমন এইমাত্র যে অঙ্কটা করলাম সেখানেও বাজেটের মধ্যে একটা শিরোনাম লিখছি ফিক্সড, আর একটা শিরোনামে লিখছি ভেরিয়েবল। এই খরচকে দুইটা বিন্যাস করে তারা বলে দিছে, এটা উল্লেখ করে দিছে। এখন যতটুকু পড়লাম তারপরে নিচের অংশটা একটু দেখেন। ডিরেক্ট এক্সপেন্স দেওয়া আছে 60% ক্যাপাসিটি লেভেলে। দেখেন 60% ক্যাপিটাল ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট ম্যাটেরিয়াল আছে 1,60,000, ডিরেক্ট লেবারের পরিমাণ 40,000। এরপরে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল আর স্পেয়ার দেওয়া আছে 48,000। ডেপ্রিসিয়েশন এটা দেওয়া আছে 60,000। তারপরে ইনডাইরেক্ট লেবার 40,000, রেন্ট 12,000, ইলেকট্রিক পাওয়ার 40% ফিক্সড। এই যে 8,000 টাকার 40% ফিক্সড বলছে, তাহলে ভেরিয়েবল কয় পার্সেন্ট হবে? স্যার আবার একটু বলেন। জি স্যার 60% ভেরিয়েবল হবে। 60%। যে আমাদের বলছে ইলেকট্রিক্যাল পাওয়ার, বৈদ্যুতিক শক্তি, বৈদ্যুতিক শক্তি যে ব্যবহার করি 8,000 টাকার, মনে করেন বিদ্যুৎ ব্যবহার করি, তার 40% বলছে ফিক্সড। ফিক্সড যদি 40 হয়, আমি বলছিলাম ফিক্সড আর ভেরিয়েবল মিলে 100%, তাহলে ভেরিয়েবল কত হবে? 60%। 60%। এরপরে দেখেন রিপেয়ার এক্সপেন্স, রিপেয়ারের ক্ষেত্রে 20,000 টাকা, রিপেয়ারের ক্ষেত্রে 20,000 টাকা। এটা কি বলছে দেখেন, 40% ভেরিয়েবল বলছে, রিপেয়ারের 60% ফিক্স। 60% ফিক্সড। ইন্স্যুরেন্স অন মেশিনারি, ইন্স্যুরেন্স অন মেশিনারি দেওয়া আছে এত। এখন এই অঙ্কটার ক্ষেত্রে দুইটা বিষয় খুব ভালো করে মনে রাখবেন। প্রথমত হলো এই অঙ্কটা যে পুরোটা পড়লাম, এই অঙ্কের কোথাও কি কোনো ইউনিট পাইছেন? না। যে অঙ্কে কোনো ইউনিট নাই ওই অঙ্কের কোনো ওয়ার্কিং লাগবে না, ডিরেক্ট অঙ্ক করে ফেলবো, ক্যালকুলেটরের মাধ্যমে ডিরেক্ট করবো, ওয়ার্কিং লাগবে না, প্রথম কথা। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো, এখানে আপনারা দাগ দিয়ে রাখেন, দেখেন ডেপ্রিসিয়েশন, রেন্ট আর ইন্স্যুরেন্স। আমরা ফার্স্ট ক্লাসে যখন সংজ্ঞা লেখাইছিলাম তখন সংজ্ঞার মধ্যে লিখছিলাম যে এগুলোর বৈশিষ্ট্যগত উৎপত্তিগত ভাবেই ফিক্সড। যেমন ডেপ্রিসিয়েশন অবচয়, রেন্ট মানে ভাড়া, আর ইন্স্যুরেন্স বীমা, ইন্স্যুরেন্স অফ মেশিনারি, এই তিনটা খরচ তার বৈশিষ্ট্যগত ভাবেই ফিক্সড, এগুলো ভেরিয়েবল হবে না, এগুলো সবসময় কি ফিক্সড। তাহলে এখানে ফিক্সড খরচ তিনটা, এটা আমরা পাইলাম। চলেন আমাদের দুইটা করে বাজেট বানাইতে বলছে। এই অঙ্কে বলেন তো সেল আছে নাকি? এই অঙ্কে কি সেল আছে? হ্যাঁ না। স্যার। সেল না থাকলে বাজেটটা কোথায় যাইয়া থাইমা যাওয়া উচিত? টোটাল টোটাল কস্ট কস্ট পর্যন্ত। টোটাল কস্ট পর্যন্ত যায় থাইমা যাওয়া উচিত। এই যে বুঝে ফেলছেন অঙ্ক। হ্যাঁ, কারণ টোটাল কস্টের পরে আমি সামনের যতই আগাই আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব না, তাই আমরা টোটাল কস্ট পর্যন্ত থেমে যাব। আর অঙ্কে বাজেট বানাইতে বলছে, উপরে তো বলেই দিছে কত কত, আবার পারলে বললেন না যে এই অঙ্কের রিকোয়ারমেন্ট কই। অঙ্কে শুরুতে রিকোয়ারমেন্ট বলে দিছে, পাইছেন? জি স্যার। শুরুতে বলছে যে 75 আর 90% বাজেট বানাইতে বলছে। কত কত বাজেট বানাইতে বলছে বলেন তো? 75 আর কত? 90। 90। আমাদের অঙ্কটা দেয়া আছে কত পার্সেন্টে? 5%। 60%। আমরা চাইলে এখানে 60-এর একটা ঘর করে নিতে পারি, 60 সহ করতে পারি। আর যদি বলেন আমি 60 করতাম না, ডিরেক্ট এই দুইটা করব, তাইলেও হবে। আমি 60 সহ করাই, বাসায় আপনারা নিজের মতো করে লইবেন। চলেন শুরু করলাম। প্রথমে লেখেন ক্যাপাসিটি লেভেল। ক্যাপাসিটি লেভেল প্রথমে আমরা লিখবো 60%, পরেরটা 75, আর শেষেরটা বলেন তো কত পার্সেন্ট? 90%। 90%। চলেন এবার আমরা খরচগুলো বসানো শুরু করি। ভেরিয়েবল কস্ট, প্রথম শিরোনাম ভেরিয়েবল কস্ট। দেখেন আমাদের প্রথমেই আছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, লেখেন ডিরেক্ট ম্যাটেরিয়াল। কত টাকা আছে বলেন তো?
1,60,000 টাকা। 1,60,000। হ্যাঁ, প্রথম ঘরে লিখেন 1,60,000। এরপরে লিখবো ডিরেক্ট লেবর। ডিরেক্ট লেবর আছে 40,000। এবার আছে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল। ইনডিরেক্ট ম্যাটেরিয়াল পরোক্ষ কাঁচামাল, এটা আছে 48,000। তারপর আছে ডেপ্রিসিয়েশন। আমরা একটু আগে কি বললাম ডেপ্রিসিয়েশন কে? স্যার ডেপ্রিসিয়েশন তো ফিক্সড কস্টে যাবে। রাইট, তাহলে এর পরেরটা আসবে। তাহলে ইনডাইরেক্ট লেবর, ইনডাইরেক্ট লেবর কত আছে? 40,000। রেন্ট কি আসবে? না, মনে হয় না তো। না। জি, আসবে না। ইলেকট্রিক্যাল পাওয়ার, স্যার পাওয়ার তো যাবে, মিক্সড কস্টে যাবে না? মিক্সড করব না আমরা, আমাদেরকে এই অঙ্কটায় বলছে ফিক্সড আর ভেরিয়েবল দুইটা করতে বলছে, বুঝছেন? তাহলে 5% ভেরিয়েবলে যাবে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, পাওয়ারকে কাইটা দুইটা টুকরা কইরা একটা টুকরা ফিক্সডে বসাবো, একটা টুকরা ভেরিয়েবলে বসাবো। বুঝাইতে সেমি পারছি? ভেরিয়েবল। জি, এটা সেমিরে কাইটা দুইটা টুকরা করে লামো। সেমি পাইলেই মনে করবো মাঝখানটা লাউ কাটার মতো মাঝখানটা কাইটা লাইবা। একটা অংশ হয়ে যাবো ফিক্সড, একটা অংশ হইব ভেরিয়েবল, বুঝছো? এখন আমাকে বলো যে ইলেকট্রিক্যাল পাওয়ার, বৈদ্যুতিক যে শক্তি দেওয়া আছে 8,000 টাকা দেওয়া আছে, কয় পার্সেন্ট ফিক্সড? 60%। ফিক্সড 60%। 40%। 40%। হ্যাঁ, 40% ফিক্সড দেওয়া আছে, তাহলে ভেরিয়েবল কত হবে? 60%। 60%। চলেন এটাকে আমরা করি, এটা কত হয়? 4800। 4800 হবে না? 8,000 রে হ্যাঁ। 60। তারপর হলো রিপেয়ার। 4,800। হ্যাঁ, রিপেয়ার কস্ট। আচ্ছা আমাকে বলেন রিপেয়ার আছে কত? 8,000। রিপেয়ার আছে স্যার 20,000। রিপেয়ার আছে 20,000। জি স্যার। আচ্ছা, তাহলে রিপেয়ার আছে 20,000, কয় পার্সেন্ট ভেরিয়েবল? স্যার 40% ভেরিয়েবল। 40% ভেরিয়েবল। 20,000-এর 40%-এ 8,000। 20,000-এর 40% 8,000। চলেন আমরা এটাকে যোগ করি। প্রথম ঘরটা কষ্ট করে একটু যোগ করে ফেলেন, একজনে চটপট যোগ করে ফেলেন। এতটুকু বুঝছেন নাকি যা বুঝাইছি? জি স্যার, সহজ আছে আচ্ছা, এটা। হ্যাঁ, বুঝলে সহজ। চলেন এটাকে আমরা যোগ করি এ নাম্বার দিয়া টোটাল। ইলেকট্রনিক পাওয়ার এটা 60% নিচ্ছি, 40% না নিয়ে। ইলেকট্রিক্যাল পাওয়ার, বৈদ্যুতিক শক্তিটা খেয়াল করো, লেখা আছে 3,800,000। 40% ফিক্সড। একটু খেয়াল করো, লেখা আছে 40% ফিক্সড, পাইছো? হ্যাঁ, আর জি স্যার। তাহলে আমাকে 3,800,000। বলো তো, হ্যাঁ ওটা বলতেছি, ফিক্সড আর ভেরিয়েবল মিলে কয় পার্সেন্ট বলেন তো? ফিক্সড আর ভেরিয়েবল মিলে কয় পার্সেন্ট? 100%। 100%। তাহলে ফিক্সড কত পার্সেন্ট বলছেন? ওটা ফিক্সড নিব। ফিক্সড 40%। যদি 40, তাহলে ভেরিয়েবল কত হবে? 60। ভেরিয়েবল 60%। আমরা কি ফিক্সড করতেছি না শিরোনামটা লিখছি ভেরিয়েবল? এই যে দেখেন শিরোনামটা কি লিখছি আমরা? ভেরিয়েবল, পাইছেন? তাহলে এই ভেরিয়েবলের মধ্যে আমরা ভেরিয়েবলের অংশটা বসাবো, ফিক্সড এর মধ্যে আমরা ফিক্সডটা বসাবো, ভেরিয়েবলের মধ্যে ভেরিয়েবলটা বসাবো। এতটুকু। যোগফলটা বললেন কি জানি বলছিলেন, যোগফলটা একটু বলেন। 3,800,000। 3,800,000। 3,800,000। এতটুকু হইছে না সবার? স্যার তুই জানেন। আচ্ছা, তোলেন, এতটুকু তোলেন। তারপরে সামনের দিকে আগাবো, আর ওই পাশের সমাধানটা পরে করব। তুলে ফেলেন। হুম। স্যার হচ্ছে ডেপ্রিসিয়েশন কত স্যার আছে? ওখানে যে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল এটার সাথে তো আরো লেখা আছে, ওই সম্পূর্ণটা লেখা লাগবে না? ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল এন্ড স্পেয়ার পুরাটাই লিখবেন, বাদ দিবেন না কিছু। আমাকে বলেন ডেপ্রিসিয়েশনটা কত আছে? 60,000। 60,000। ডেপ্রিসিয়েশন তো ফিক্সড, এটা কি পরিবর্তন হবে? না। না, না স্যার। তাহলে সব গড়ে 60,000। এরপর আছে রেন্ট। রেন্ট ভাড়া।
রেন্ট আছে হলো 12,000, এটা বাড়াও সব সব। ঘরে 12,000, রেন্ট হলো 12,000। এবার আছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স অন মেশিনারি আছে 12,000, এগুলো সবই 12,000। ইন্স্যুরেন্স 12,000, সবগুলোতে 12,000 লিখবো। আচ্ছা, ইন্স্যুরেন্স লেখা হইলো। ইন্স্যুরেন্সের পরে আরো দুইটা জিনিস লিখবো, কেউ কি বলতে পারবেন কি লিখবো? আর ওই যে তার ইলেকট্রনিক ওই যে ইলেকট্রিক্যাল পাওয়ার রেট মনে হয় রাইট, রিপেয়ার। রিপেয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ার আর রিপেয়ার, রাইট, এই দুইটা জিনিস লিখবো। একটা হলো ইলেকট্রিক্যাল পাওয়ার আর একটা লিখবো হলো রিপেয়ার। তাহলে চলেন রিপেয়ারটা লিখি। আচ্ছা, ইলেকট্রিক্যাল পাওয়ার কত পার্সেন্ট লিখবো বলেন তো? 40%, 40%। আর রিপেয়ারের কত পার্সেন্ট লিখবো? 60%। 60% লিখবো। আশা করি বুঝছেন কেন, কারণ এই ভেরিয়েবলে যে অংশটা গেছে তার বিপরীত অংশটা বসাবো এখানে, তার বিপরীত অংশটা। তাহলে আমরা এটাকে গুণ করি, 4টা 3200, 3,200, এই হলো 3,200। আর এটা হলো 12,000, 20,000-এর 60%, 12,000। এখন আমাদের কাজ কি? এটাকে যোগ করা। আমার আর উপরে জায়গা নাই, নিচে, ওটা মুছে ফেলতে হবে। এতটুকু লেখেন। রিপেয়ার আর স্যার, রিপেয়ার 99,200, বুঝে নাই আমি। রিপেয়ার পয়সা কত? 99,200 টোটাল। এই সবগুলো যোগ করলে স্যার জি আমার স্যার। একটা প্রশ্ন ছিল স্যার, উপরে যে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল এন্ড স্পেয়ারস ডিপ্রিসিয়েশন, এটা সম্পূর্ণটা লেখা লাগবে না? জি, সম্পূর্ণটা লিখতে হবে। ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস এন্ড স্পেয়ার সম্পূর্ণটা লিখতে হবে, সম্পূর্ণটা, কোনো কিছু মিস করবেন না, পুরোটা লিখবেন। আচ্ছা, এতটুকু কি সবার লিখছেন? সবাইকে এতটুকু লেখা শেষ হয়েছে? টাকাটা না উঠাই স্যার, নিই। একটু বাকি আছে। আচ্ছা, টাকাটা উঠান, কারণ আমি নিচের থেকে দুইটা লাইন মুছে দিব। 90,200 টাকা। নিচের থেকে আমরা দুইটা লাইন মুছে দিব, পুরোটা উঠান আগে। 12,000, আবার 12,000, 99,200। সবার কি তোলা শেষ? জি স্যার। তো এইগুলা কি যোগ করে দিব? জি জি, এই যে সেকেন্ড ফিক্সড গুলোকে আমরা যোগ করব এখন। তাহলে চলেন আমরা এদিকে একটু সামনের দিকে বাড়াবো, এখানে আমাদের আর একটু কাজ আছে। চলেন তো, এটা যোগফল করছেন, কে জানি বলছিলেন একটু আগে? 99,200 আসে। 99,200, 99,200 বসায় দেন। এটার নাম হলো বি নাম্বার দিয়া টোটাল ফিক্সড কস্ট। টোটাল ফিক্সড কস্ট, আর শেষের ঘরটা কি হবে? টোটাল কস্ট। সুতরাং টোটাল কস্ট এটা হবে এ যোগ বি। এটা হলো টোটাল কস্ট, টোটাল কস্ট হলো এ যোগ বি। যোগ 3,08,000 আমি টাকা। করলাম অ্যাকসেপ্ট, চলে গেল। আচ্ছা, গেল স্যার 4 সামনের দিকে লক্ষ। আগে। কত? 4 লক্ষ। 4 লক্ষ টাকা। এটা যোগফল, এই দুইটার যোগফল জি স্যার। 4 লক্ষ টাকা। দুই দাগ দিয়া ক্লোজ করেন। তাই টোটাল কস্ট পর্যন্ত হইলো। এখন দেখেন আমাদের এই অংশটা ফাঁকা রয়ে গেছে। জি স্যার। এই অংশটা করলে এই অংশটা করতে পারবো, এর সাথে এটা যোগ করলে এই নিচের অংশ আসবে, বুঝতে পারছেন তো? জি স্যার। এখন চলেন, ক্যালকুলেটর নাই, আমরা এই অংশটা কিভাবে করব সবাই একটু ক্যালকুলেটরে খেয়াল করেন। দেখেন এটা করা আরো সহজ। দেখেন তো 1 লাখ কয় হাজার আছে? 60,000। 1,60,000। তাহলে অতটুকু আমরা পর্যন্ত একটু উঠাই নিই স্যার, তারপরে করি স্যার। উঠান নাই টোটাল এখনো? কষ্ট
না স্যার। টোটাল কস্ট লেখেন 4 লাখ। স্যার টোটাল কস্ট 1,20,000 টোটাল কস্ট 4,000, 4 লাখ হয়েছে, 4 লাখ হয়েছে, তোলা হয়েছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এতটুকু হইলো। এখন খেয়াল করেন, তাহলে আমরা কি করব, আমাদের এই যে টাকাটা আছে এই টাকাটাকে কনভার্ট করব। আমি আজকের ক্লাসের প্রথম অঙ্কে বুঝাইছিলাম, কোন পার্সেন্ট থেকে পরের পার্সেন্টে যাইতে হইলে যে কাজটা করবেন, দেখেন এই যে 1,60,000 কয় পার্সেন্টে আছে বলেন তো? 60%। 60%। যে পার্সেন্টে থাকবে সেটা দিয়ে ভাগ করবেন। ক্লিয়ার? আর জি যেখানে স্যার। মুভ করতে চান, যেদিকে যাইতে চাচ্ছেন, সেখানে সেটা দা গুণ করবেন। তাহলে আমাকে বলেন তো, যে 1,60,000-কে কত দিয়া ভাগ? 60 দিয়া ভাগ। আর কত দিয়া গুণ করব? স্যার 75 75 দিয়ে গুণ করবো, 2 আর লক্ষ একবার টাকা। 90 দিয়ে গুণ করব। একবার 75 দিয়ে, একবার 90 দিয়ে। আমি মনে হয় বুঝাইতে পারছি। তারপর আমি এখানে একটা লিখে দিচ্ছি। 1,60,000 1,60,000 নিচে 60, উপরে 75। তাহলে 1,60,000 2 লক্ষ ভাগ 60 ইন্টু 75 কত হয়? 2 লক্ষ 2 লাখ টাকা। 2 লাখ হইলো। পরেরটা করেন। 1 পরেরটা হলো লক্ষ 90 দ্বারা গুণ, 2,40,000। 2,40,000 জি, হয়েছে? জি স্যার, প্রত্যেকটা সবাই কিভাবে করবো? বুঝছেন যে সবগুলো একই রকম ভাবে। গুণ 75 আর স্যার 50,000। এটা 50,000 ভাগ 75 ইন্টু 90। পরেরটা 60,000। 48,000 ইন্টু 75 ভাগ 60। এটার অ্যান্সার হলো 60,000 ভাগ 75 ইন্টু 90। এটার অ্যান্সার হলো 72,000। আমার মনে হয় বুঝছেন আপনারা, না? জি স্যার। 8,000 ইন্টু 75 স্যার ভাগ পরের 60। পার্সেন্ট কত স্যার? 1,60,000। বলেন। স্যার 90%-এর অঙ্কটা একটু বুঝাই দেন স্যার। 1,60,000 ভাগ 60 ইন্টু 90। 1,60,000 ভাগ 60 ইন্টু 90 পাইছেন? এতটুকু হইল তাইলে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, চলেন আমরা যোগ করি। এখানে হইলো 2 লাখ, 3 লাখ, 3,60,000, 70, 3,76,000। আর এই 3,76,000-এর সাথে 99,200 যোগ, 4,75,200। পরেরটা 2,40,000, 60, 3 লাখ, 3,72,000 যোগ 60,000 যোগ 7,200 যোগ 12,000। এটা কি ঠিক আছে? আমি যেটা করলাম 4,51,200। জি জি স্যার। স্যার। আচ্ছা, 4,51,200, এর সাথে আবার 99,200 যোগ, তাহলে অ্যান্সার হয় 5 লাখ 5,04,000। 5,50,400। 5,50,400। সবাই বুঝছেন? তানজিলা, মুনা, আপনারা কি বুঝছেন? ঈশা? জি স্যার। যারা বুঝেন নাই আমাকে বললেন। মারিয়া, জেসিয়া? স্যার সমস্যা একটু, নাই? স্যার করতেছি না এখন। স্যার নাই। জি। জেনির সমস্যা আছে কোনো? জেনি? না স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। আর হলো ওই
স্মৃতি দাস, তোমাদের স্মৃতি দাস নেই? অনেকেই আজকে জয়েন করেনি। এই যে ভিডিও দেয়া থাকলে যা হয়, এই যদি অনেকে কি করবে, জয়েন না করে যে কাজটা করবে, যে ওই আমি ক্লাসটা দিয়ে দিব সেটা দেখে করবে, সামনে এগুলা দেয়া বন্ধ করে দিব। নুন্নাহার কি জয়েন করো নাই? নুন্নাহার, এই যে নাহার, নুন্নাহার, তুমি কি শুনতে পাচ্ছ? আচ্ছা, তোলা কি হয়েছে সবার? জি স্যার স্যার। আর একটু বাকি স্যার। জি, তো চলেন, আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি স্যার আমরা, আপনি এটা কি শেষ। আমার প্রতি রাগ নাকি স্যার? আমার নাম জিজ্ঞেস করলেন না? আরে না না, তুমি, তোমার তো সাউন্ডই শুনতেছি, আর তুমি তো বলতেছি, বুঝতেছি, তুমি তো কোশ্চেনই করতেছো। ম্যাক্সিমাম যারা আমরা আছি, ম্যাক্সিমামই তো কোশ্চেন করে না। কোশ্চেন যারা করে না তাদেরকেই তো আমি খবর নিব। আর তোমরা যারা কোশ্চেন করে বুঝে নিচ্ছ তারা তো নিচ্ছই। এই যে, স্যার এগুলো কি জেট এনে দিব স্যার? হ্যাঁ, যে জেটটা না দাও, ও যদিও এগুলো দুতরফা দাখিলা না, আমরা যে না টানলেও চলবো। এই নুন্নাহারের কি সমস্যা হয় মানে জয়েন করতে? ও তো মিউট করে রাখছে। হ্যাঁ, ওর ও মনে মিউট করছে কিন্তু বারবার মানে বের হয়ে যায় মিটিং থেকে। আমাদের এই এই আমাদের ক্লাসে আমি তো অনেক ব্যাচে 100 ছাত্র নিয়ে ক্লাস করাই, এটার ভিতরে সমস্যা হবে না। আমাদের অনেকগুলো পার্টিসিপেট একসাথে ক্লাস করতে পারে, কিন্তু সেম সমস্যা, কোনো সমস্যা হয় না, সবাই করতে পারি আমরা। আর নেটওয়ার্ক সমস্যা হইলে কারো সমস্যা হতে পারে, নেটওয়ার্কের কারণেই জাস্ট আমরা ওই ইটা করতেছি, ওই রেকর্ড করতেছি, রেকর্ডটা দিতেছি, না হলে রেকর্ডটা দিতামই না। আর রেকর্ড, নেটওয়ার্কের কারণে প্রথম অঙ্কটা স্যার বুঝতে সমস্যা হয়েছে। হ্যাঁ, পরে নেটওয়ার্কে অনেক সমস্যা। আমরা নামে 5G, 4G, এগুলো আমরা নামে, কাজে না। কালকে আমি ক্লাস করার সময় কারেন্ট চলে গেছে। ওটা তো আমাদের দেশের স্বল্প সমস্যা, আর তো আছি। যাই হোক, তাহলে আমাদের এটা শেষ। আজকে 2টা অঙ্ক করলাম। ইনশাআল্লাহ আপনারা এই 2টা অঙ্ক প্র্যাকটিস করবেন, সিমিলার যে 2টা দিয়েছি ওই 2টা আবার বাসায় করবেন। আর 3-এর মতো সেম আরেকটা অঙ্ক আছে, সেটা আমি আপনাদের গ্রুপে, আপনাদের যে প্রাইভেট গ্রুপ আছে এই গ্রুপে আমি জানাই দিব, হ্যাঁ? তাহলে আজকের জন্য এখানে থাকুক। আপনারা এই কোশ্চেন গুলো যেটুকু করাচ্ছি একদম চেষ্টা করবেন, টোটালি পুরোটা শেখার জন্য চেষ্টা করবেন। স্যার এখানে তাহলে 4,51,200 লিখেছেন 6 স্যার, নাম্বার এখানে আর তো 7 একটু নাম্বার। স্যার যোগ করার পরে। আচ্ছা, আমি দেখতে হবে। হ্যাঁ, বলো কি? স্যার SW তাহলে 6 আর 7। জি জি জি, 6 আর 7, 6 আর 7, 6 আর 7 HW থাকবে। ঠিক আছে, আজকে ক্লাস। 4,51,200